হেই এভরিওয়ান, ফাইনালি তোমাদের বহু ডিমান্ডেড এবং বহু প্রতীক্ষিত ভিডিও আজকে আমি নিয়ে এসেছি এবং টপিকটা তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তো এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে তোমাদের অনেকের ডাউটস রয়েছে, অনেকের কেউ কোনো ইনফরমেশনই জানো না যে এটা কী, কীভাবে কী অ্যাপ্লাই করতে হয়, বা অনেকে বলে ইউটিউবে যে এখান থেকে নাকি তোমরা ল্যাপটপ কিনতে পারবে, এই কিনতে পারবে, সেই কিনতে পারবে। তো এগুলো আদতেও কতটা সত্যি বা এগুলো হয় কি না, একদম এ টু জেড ডিটেলস ইনফরমেশন আমি আজকে তোমাদের এই ভিডিওটার থ্রু দেবো। এবং এটুকু তোমাদেরকে শিওর বলতে পারি, একদম 1000% গ্যারেন্টি সহকারে বলতে পারি, আজকের এই ভিডিওটা দেখার পর স্টুডেন্ট ক্রেডিট কার্ড রিগার্ডিং অন্য কোনো অল্টারনেট ভিডিও দেখার তোমাদের প্রয়োজন পড়বে না। যদিও যারা এত যে ইনফরমেশন আমি দেবো যেটা ভিডিওতে তোমরা জানতে পারবে, এই ডিটেলস তুমি কোথাও পাবে না, এটা আমি 1000% শিওর দিয়ে বলতে পারি, কোথাও পাবে না। ইউটিউবের কোনো চ্যানেলের কোনো ভিডিওতে তুমি দেখাতে পারবে না এত ডিটেলসে ইনফরমেশন রয়েছে, কারণ তারা নিজেরাই খুব একটা করে অত ইনফরমেশন জানে না, জাস্ট যেটা রুলস কীভাবে অ্যাপ্লাই করতে হয় বাস এটুকুই। এর বাইরে ভিতরের ইন্টারনাল অনেক যে ব্যাপার স্যাপার রয়েছে সেগুলো জানাতে পারে না, কারণ তারা নিজেরাই জানে না। তবে আমি এখানে তোমাদেরকে জানাবো এই কারণেই, কারণ আমি নিজে একজন স্টুডেন্ট ক্রেডিট কার্ড হোল্ডার। তো যে কারণে এই বিষয়টা সম্বন্ধে নলেজ যেমন হোক একটু বেশি রয়েছে তাদের তুলনায়। হ্যাঁ, হয়তো অতটাও নাও থাকতে পারে, বাট তাও তো যেটুকু আমার নলেজ রয়েছে সেটুকুই তোমাদেরকে দেবো। ভিডিওটা তোমরা যেমনটা দেখতেই পেয়েছো যে ভিডিওটা অনেকটা একটু বড়, এই কারণেই, কারণ আমি একটা ভিডিওতেই পুরোটাকে তোমাদের সাথে কভার করতে চেয়েছি। ওই আমার না আছে ভিউজের দরকার, না হ্যান ত্যান যে আমি পাট 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 করে দেবো, দরকার নেই। আমি যা বলবো আমি একদম একটা ভিডিওতে ক্লিয়ার কাট ওয়ান শট টাইপের আমি বলবো, যেন এই ভিডিওটার মধ্যে সব কিছু ক্লিয়ার হয়েছে। এবং যাদের সময়ের অভাব রয়েছে, সোশ্যাল মিডিয়া বা ইত্যাদি জায়গার জন্য অনেক সময় আছে কিন্তু এই সমস্ত ইনফরমেশনের জন্য সময় কম, তো তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা চাইলে কিন্তু ভিডিওটাকে 1.5x করে দেখতে পারো, তাতে তোমাদের কিছুটা সময় হয়তো বাঁচতে পারে। তবে যারা সিরিয়াস রয়েছে ম্যাটারটা নিয়ে, আমি বলবো নর্মাল করেই দেখো, যাতে একদম পার্টিকুলার প্রত্যেকটা পয়েন্ট যাতে তোমরা বুঝতে পারো। ওকে, এবং এত ভিডিওটার পিছনে ইনফরমেশন দেওয়া বা এত একটা পরিশ্রম, তো এটার জন্য তোমাদের থেকে একটা লাইক এবং একটা করে সাবস্ক্রাইব আমি অবশ্যই আশা করতে পারি, এবং জানি তোমরা প্রত্যেকে হয়তো সেটা করে ফেলেছো অলরেডি। যারা করোনি একটু প্লিজ করে দিও, ভিডিওটা সবার সাথে একটু শেয়ার করে দিও যাতে তারাও এই ইনফরমেশনগুলো পেতে পারে। এবং বুঝতেই পারছো ফিনান্সিয়াল রিগার্ডিং জিনিস, সো স্কিপ না করাটাই আমার মতে বলে বেটার, কারণ একটু এধার ওধার হয়ে গেলে তোমারই ফিনান্সিয়াল প্রচুর এফেক্ট পড়তে পারে বা ক্ষতি হতে পারে। তো যে কারণে বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, এবং কোনো রকম কোনো ডাউট বা কোনো কোয়ারিজ যদি থেকে থাকে যেগুলো আমি এই ভিডিওটাতে কভার আপ করিনি, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তবে কেউ যদি যেগুলো ভিডিওতে বলা আছে বাট তা সত্ত্বেও তোমরা কমেন্ট করেছো, আমি কিন্তু সেগুলো রিপ্লাই দেবো না, কারণ আমি তো জানি কী কী জিনিস ভিডিওতে কভার আপ করেছি, তো সেগুলোর কিন্তু আমি রিপ্লাই দেবো না, কারণ তোমরা নিশ্চয়ই ভিডিও দেখোনি তাই এই কমেন্টটা করেছো। ওকে, আর যাদের এই কমেন্ট বক্সে লিখে জানানোটা পসিবল নয় বলে মনে হচ্ছে, তো তাদের উদ্দেশ্যে বলবো আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলসও তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দেন তখন আমি হোয়াটসঅ্যাপে বলো, ইনস্টাতে বলো, বা যেখানে মেসেজ করবে, তো সেখানে থ্রু আমি তোমাদের সাথে কমিউনিকেট করে দেবো, ডোন্ট ওয়ারি। ওকে, দেখো আর বেশি বাটাবো না, আমরা সরাসরি চলে যাবো আমাদের মেন টপিকে। আমি তোমাদের যাতে কোনো কোয়ারিজ মিস না হয় সেটার জন্য আমি অলরেডি নোট ডাউন করেই রেখেছি যে কী কী পয়েন্টস বা কী কী ডাউটস তোমাদের আসতে পারে, এবং এক এক করে প্রত্যেকটা ডিটেলসে আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, সর্বপ্রথম হচ্ছে আমাদের এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডটাকে ওয়ান টাইপ অফ আমাদের শর্টকাটে বলা হয় হচ্ছে WBSCC। তো আমি অনেক সময়েতে আমি WBSCCও বলতে পারি, তো সেই জায়গায় বুঝে নেবে এটার কথাই বলা হচ্ছে। তো এটার যেটা নর্মাল রুলস আমাদের সেটা কি, সেটা হচ্ছে এটা আমাদের একটা এডুকেশনাল লোন, যেখানে তুমি আপ টু 10 lakhs পর্যন্ত লোনটা তুমি নিতে পারবে। তবে এখানে অনেকে বলতে পারো যে বিভিন্ন যে ব্যাংক রয়েছে, SBI বলো বা পাঞ্জাব ব্যাংক বলো, সেই সমস্ত ব্যাংকেও তো একটা এডুকেশনাল লোন বলে তাদের তো নিজস্ব লোন থাকে, সেখানে বরং আমার এইরকম লিমিটও হয়তো নেই, সেখানে আমি যতটা চাইবো ততটা খুশি আমি করতে পারি। তো সেটার সাথে এটার ডিফারেন্স কোথায়? দেখো, ডিফারেন্সটা অ্যামাউন্টে নয়, ডিফারেন্সটা হচ্ছে এর পরেরটাতে। সেটা হচ্ছে WBSCC স্কিমে আমাদের নিয়ম হচ্ছে 4% সিম্পল ইন্টারেস্ট হিসাবে তোমার লোনটা থাকবে, কিন্তু নর্মাল যে এডুকেশনাল লোন হয় সেইখানেতে তোমাদের 10 to 11% মতন থাকে, এবং তাও সেটা কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এটাই হচ্ছে মেইন এবং মেজর ডিফারেন্স দুটো লোনের মধ্যে। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কি, এটা এই লেভেলে আর বোঝানোর মতন নয়, এটা তোমরা অনেক আগে পড়েছো আমাদের সরল সুদ, যৌগিক সুদ, এই সমস্ত অঙ্কতে অনেক সময় পড়েছো, তো সেখান থেকে আশা করি মোটামুটিভাবে জানো। যদি এক কথায় বলি, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে তোমার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট রয়েছে, সেই প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর ধরো 10% কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে তুমি যে পরিমাণ টাকা নিয়েছো, ধরো 50,000 টাকা নিয়েছো, তো 50,000 টাকা 10% সুদ হিসেবে তুমি এই মাসে যেটা হলো, নেক্সট মাসে এই পুরোটার উপরে আবার 10% চাপবে, সুদের উপরে আবার সুদ, মূলধনটার উপরে সুদ চাপছে, সেই পরের মাসে
মূলধন হচ্ছে এই মাসের মূলধন প্লাস সুদরা, এই তার উপর সুদ, মানে সুদের উপর সুদ, এইটা হচ্ছে কম্পাউন্ড। আর সিম্পল মানে যেটা আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, মূলধন যেটা, সেটার উপরই আবার থাকবে। এটুকু মোটামুটি একটুকু আমি বলতে পারি। এর বাইরে যদি দেখতে হয় তোমরা ইউটিউবে সার্চ করবে ডিফারেন্স বিটুইন বা কম্পেয়ার বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, ভিডিও পেয়ে যাবে। এগুলো 9-10 মতন বিষয়, তো আমি ওই বিষয়টাতে যাচ্ছি না। ও হ্যাঁ, আর একটা জিনিস, আজকে ভিডিওতে আমার লুকিং একটু অন্যরকম লাগতে পারে ডিউ টু সাম রিজন, এবং তার পাশাপাশি এটাকেও একটু এধার ওধার লাগতে পারে, কারণ এই জায়গাটা আমার একটু ভেঙে গিয়েছে, তো একটু এধার ওধার মানে ওভারঅল লুকিংটা একটু ডিফারেন্ট লাগতে পারে। তো একটু জাস্ট ওটাকে ইগনোর করে যাও, যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো নাও, কারণ এটাই তোমাদের আলটিমেটলি প্রয়োজন। আমার লুকসটা নিয়ে তোমাদের কিছু হবে না, ইনফরমেশনটা তোমাদের প্রয়োজন, ওটা তোমাদের কাজে আসবে, সো ওটা নেওয়ার চেষ্টা করো। ওকে, এটা আমি বলে দিলাম, ঠিক আছে। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের ডাব্লিউবিএসসিসি এবং আমাদের এডুকেশনাল লোন, এই দুটোর মধ্যে মেজর এবং মেন ডিফারেন্স। ওকে, তো এটা গেল। এবার তাহলে এই লোনটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, বা লোনটার আমাদের ফার্স্ট প্রসেস কি রয়েছে, বা ফার্স্ট থিং আমরা কি করব। দেখো, এখানে সর্বপ্রথম যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কলেজ, ঠিক আছে। মানে কলেজ থেকে তোমাদেরকে মানে জিনিসটাকে জানতে হবে যে তুমি মানে অ্যাপ্লাই তো করে দেবে, কিন্তু তারা এই পেমেন্টে এই মানে এই মেথডে পেমেন্ট নেবে কিনা। দেখো, একটা কলেজে পেমেন্ট নেওয়া, তাদের সেমিস্টার ফিজ নেওয়ার কিন্তু অনেকগুলো মোড থাকে, যেমন কেউ অনলাইন পেমেন্ট করতে পারে ইউপিআইতে, কেউ কার্ড পেমেন্ট করতে পারে, কেউ ক্যাশ পেমেন্ট করতে পারে, কেউ ডিমান্ড ড্রাফট করতে পারে, কেউ চেকের থ্রু করতে পারে। সেরকমই আর একটা মোড হচ্ছে আমাদের ডাব্লিউবিএসসিসি। তো ফার্স্ট অফ অল তোমাকে কলেজে খবর নিতে হবে। তুমি যে যা কলেজে পড়ছো সেই কলেজে তোমরা গিয়ে খবর নেবে যে স্যার আপনারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের থ্রু বা ডাব্লিউবিএসসিসির থ্রু আপনারা কি পেমেন্ট নেন। তো ওনারা যদি বলে যে হ্যাঁ, দেন ওয়েল অ্যান্ড গুড, মানে এই কনফার্মেশনটা নিয়ে আসবে। এবার তোমরা যারা এখনো ভর্তি হওনি, মানে অনেকের এরকম মোটিভও আছে যে আমি যদি আমার যদি এটাতে অ্যাকসেপ্ট করে তবেই আমি ওই কলেজটা নেবো, তা নাহলে ওই কলেজটা নেবো না। তো সেই রকম পরিস্থিতি হলে তুমি আগে থেকে খবর নাও তুমি যে কলেজটাকে টার্গেট করছো সেই কলেজে এই মোডে পেমেন্ট নেয় কিনা। মানে মোদ্দা কথা হচ্ছে কলেজের থেকে কনফার্মেশন নিয়ে আসতে হবে যে কলেজ এই মোডে পেমেন্ট নেবে কিনা। তা না হলে তোমার ব্যাংক স্যাংশন করে দিলো, তুমি লোন পেয়ে গেলে, কিন্তু তোমার কলেজ যদি না নেয় তোমার নিয়ে কাজটা কী হবে, হবে না কিছু। তো ওই জন্য আগে তোমাকে কলেজ থেকে কনফার্মেশন নিতে হবে যে তারা এই মোডে পেমেন্ট নেবে কিনা। ওকে, তো ফার্স্ট তুমি চলে গেলে কলেজে, ঠিক আছে। কলেজ থেকে কনফার্মেশন নিয়ে নিলে এরপর তোমাকে আসতে হবে হচ্ছে তোমাদের ব্যাংকে। ব্যাংকে কিসের জন্য, যে ব্যাংক তোমাকে লোনটা দেবে কিনা, কারণ এটা একটা তো মানে মেইন এবং মেজর জিনিস। ব্যাংকই যদি না দেয় তো কলেজ অ্যাকসেপ্ট করলেও কিছু করার নেই। মানে দুটোই আমাদের ইম্পর্ট্যান্ট, তবে তার প্রথম কলেজটাই ইম্পর্ট্যান্ট, দেন ব্যাংকটা। এবার ব্যাংকে কি করবে, দেখো মোটামুটি একটা কলেজের অ্যাপ্রক্স অ্যামাউন্ট তো তুমি জানো কত কি ফিজ আছে। তো সেই ফিজ অ্যামাউন্টটাই তুমি ব্যাংকে বলবে যে এরকম আমার একটা অ্যামাউন্ট লাগবে, তো আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করতে চাইছি, পাবো কি না। তো যদি বলে যে হ্যাঁ, তাহলে ভালো জিনিস। যদি বলে যে না, দেন তোমাকে অন্য কোনো ব্যাংকে যেতে হবে তোমার নিয়ার বাই। তবে হ্যাঁ, এটা নিয়ার বাই ব্যাংক, তুমি মানে তোমার যেটা রেসিডেন্সিয়াল এরিয়া, তোমার যে জায়গায় বাড়ি তার আশেপাশের ব্যাংক। কারণ যে ব্যাংকে অলরেডি তোমার অ্যাকাউন্ট আছে সেই রকম ব্যাংক থেকেই তুমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা পেতে পারবে, কোনো নতুন ব্যাংক থেকে পারবে না। হ্যাঁ, পারবে না নয়, পারবে, তবে তার আগে তোমাকে সেখানে আগে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর তুমি পারবে। তো যেখানে অলরেডি অ্যাকাউন্ট রয়েছে সেখানে যাওয়াটাই ফার্স্ট বেটার হয়। তো সেখানে গিয়ে খবর নেবে, যদি বলে হ্যাঁ হবে দেন ভালো জিনিস, যদি বলে না হবে না তখন তুমি ডিফারেন্ট ব্যাংকে যাবে যেখানে তোমার অ্যাকাউন্ট নেই বা তোমার অ্যাকাউন্ট আছে, একটা অন্য ব্যাংকে যাবে, খবর নেবে। সেখান থেকেও যদি না বলে তখন আরেকটা অন্য ব্যাংকে যাবে। এরকমভাবে তোমাকে ব্যাংক থেকে একটা জোগাড় করতে হবে যে ব্যাংকে তোমাকে বলবে যে হ্যাঁ আমি দেবো, এই জিনিসটা তোমাদেরকে কনফার্মেশনটা নিয়ে আসতে হবে। ওকে, অ্যামাউন্ট একটা মোটামুটি অ্যাপ্রক্স তোমরা হিসাব করে পরে বলবে। তো ব্যাংক থেকে কনফার্মেশন তোমরা পেয়ে গেলে, দেন এরপর তোমাদেরকে আসতে হবে হচ্ছে অনলাইন অ্যাপ্লাই, ঠিক আছে। অনেকে এইখানে এইটাই ভুল করে, ফার্স্টে অনেকে অনলাইন অ্যাপ্লাই করে দিয়ে পরে তারপর শুরু করে কলেজ দেন ব্যাংক, এরকম করে শুরু করে। তো না, ব্যাপারটা এরকম করে করা যাবে না। এখানে তোমাদেরকে ফার্স্টে কলেজ দেন ব্যাংক তারপর অনলাইন অ্যাপ্লাই, মানে সমস্ত কিছু কনফার্মেশন পেয়ে যাওয়ার পরে তোমাকে অনলাইন অ্যাপ্লাইটা করতে। ও হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, না অনলাইন অ্যাপ্লাইয়ের মাঝে এখানে আরেকটা জায়গা তোমাকে ঘুরতে হবে, সেটা হচ্ছে ব্যাংকের পর আবার ফের তোমাকে কলেজে যেতে হবে কিছু ডকুমেন্টস বাইর করার জন্য। কিছু বলতে একটাই মেনলি, সেটা হচ্ছে বোনাফাইড সার্টিফিকেট, ঠিক আছে। বোনাফাইড সার্টিফিকেট এটা কি জিনিস, এটা কিচ্ছু না, এটা এক প্রকার ফিজ স্ট্রাকচার বলা যেতে পারে। মানে কলেজের কত ফিজ লাগবে সেই ফিজটা ওই পেপারটার মধ্যে লেখা থাকবে। এবার পেপারটা কীরকম দেখতে হবে, পেপারের উপরটাতে একদম তোমাদের এক কলেজের ব্র্যান্ডিং থাকবে, কলেজের নেম, কলেজের অ্যাড্রেস, কলেজের কন্ট্যাক্ট ডিটেলস, এই সমস্ত থাকবে। তারপর তোমার পেপারটাতে মেন জিনিসটা লেখা থাকবে, সেখানে তোমার নাম লেখা থাকবে, তোমার কলেজ রোল নাম্বার লেখা থাকবে, একটা টেবিলের মধ্যে ফিজ স্ট্রাকচার লেখা থাকবে, ডিটেলস, যে ফার্স্ট সেমের ফিজ কত, সেকেন্ড সেমের ফিজ কত, থার্ড সেমের ফিজ কত, এবং কী পারপাসের কত ফিজ করে টোটাল ওভারঅল নিচে একটা টোটাল অ্যামাউন্ট থাকবে যে এত হচ্ছে আমাদের টোটাল ফিস, এবং তার পাশে লেখা থাকবে কলেজের ব্যাংক অ্যাকাউন্ট,
কারণ তুমি যে লোনটা মানে অ্যামাউন্টটা কলেজকে পেমেন্ট করবে, এখানে কিন্তু তুমি ক্যাশে পাবে না। ঠিক আছে, যে তোমাকে ব্যাংক থেকে তোমাকে হাতে দেবে, তুমি গিয়ে কলেজকে দেবে, এমনটা হয় না। তোমার লোন অ্যাকাউন্ট থেকে ব্যাংকে, কলেজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়, ব্যাংক টু ব্যাংক হয়। তো কোন কলেজের কোন ব্যাংকে টাকাটা যাবে, সেই যে অ্যাকাউন্ট ডিটেলস, কন্ট্যাক্ট মানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, মানে এই যে ডিটেলসগুলো যেগুলো প্রয়োজন হয় একটা ব্যাংক ট্রান্সফারের জন্য, তো সেই যে ব্যাংকের ডিটেলস সেটাও এই বোনাফাইড সার্টিফিকেটে লেখা থাকবে, এবং সেটা কলেজের প্রিন্সিপাল স্যারের সই থাকবে এবং স্ট্যাম্প থাকবে। তো ওই যে সার্টিফিকেটটা, ওটাকে তোমাকে নিয়ে আসতে হবে। ওকে, নিয়ে এলে এরপর সাথে টুকটাক আরও যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে, ওগুলো পোর্টাল, ডাব্লিউবিএসসিসি যে পোর্টাল রয়েছে সেখানে গিয়ে দেখলেই দেখতে পেয়ে যাবে। তো ওটা পেয়ে যাওয়ার পরে অনলাইন অ্যাপ্লাই করতে যাবে। এবার এটা কেন বললাম, কারণ অনলাইন অ্যাপ্লাইয়ের সময়তে তোমাদেরকে অ্যামাউন্ট বসাতে বলবে, যে তুমি কত টাকার লোনটা নিতে চাও। তো এই যে অ্যামাউন্টটা, এটা তুমি পাবে কোত্থেকে? তুমি যদি এক্স্যাক্টলি ফিজটা না জানতে পারো, তুমি অ্যামাউন্টটা বসাবে কী করে? ওই জন্য আগে বোনাফাইড সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে। তোমরা যতই একটা অফিসিয়াল ফি স্ট্রাকচার দেখো, কিন্তু বোনাফাইড সার্টিফিকেটের একটা আলাদা মাহাত্ম্য। তবে হ্যাঁ, বোনাফাইড সার্টিফিকেটটা এমনি এমনি নয় যে শুধু এইটুকুর জন্য আনা, তাও নয়। বোনাফাইড সার্টিফিকেটটা তোমাদেরকে ব্যাংকে জমা দিতে হয়, মানে কাজ আছে ওটা, শুধু এইটুকু কাজের জন্য না। ওকে, তো এটা একটা গেল। এবার অনলাইন অ্যাপ্লাইয়ের কাছে আরেকটা জিনিস আছে, ছোট্ট জিনিস, সেটা হচ্ছে কো বড়োয়ার। মানে কো বড়োয়ার, এখানে তুমি এইভাবে মানে জিনিসটা ভাবতে হবে যে কো বড়োয়ার মিনস হচ্ছে বাই এনি চান্স তুমি যদি লোনটাকে শোধ করতে না পারো, সেটা অন্য কোনো রিজন হতে পারে, বা তুমি হয়তো দেখো মানে ভগবান না করুক এরকম হোক, বাট তাও মানে বলার খাতিরে যে হয়তো তুমি দেখা গেলো এক্সপায়ার করে গেলে, তো সেই জায়গাতে যাতে লোনটা যে শোধ করবে তার নামটা এখানে বসাতে হবে। এবার ন্যাচারালি এখানে প্যারেন্টসের নামই থাকে, বাবা বা মায়ের নামটাই এখানে থাকে। তো একজনকে কো বড়োয়ার হিসেবে রাখতে হয়, মানে তুমি না পারলে সেক্ষেত্রে দায়িত্বটা তার। ওকে, তো কো বড়োয়ার থাকতে হয়। কো বড়োয়ার, এবার এটা কেউ চাইলে বাবা মাকে নাও রাখতে পারো, ওটা তোমাদের ম্যাটার। তবে হ্যাঁ, কো বড়োয়ারকে তোমাকে মানে যতদিন না লোন না স্যাংশন হচ্ছে ততদিন কিন্তু তোমাকে কো বড়োয়ারকে নিয়েই কিন্তু এধার ওধার ছোটাছুটি করতে হবে। কোনো সই সাবতের দরকার হলে সেই কো বড়োয়ার করতে হবে। তো যে কারণে একটু ভেবেচিন্তে কো বড়োয়ারটাকে সিলেক্ট করবে। ওকে, তো কো বড়োয়ার গেলে অ্যামাউন্টটা ঠিক আছে, এবং তোমাকে অনলাইন অ্যাপ্লাইয়ের সময়টি তোমার ব্যাংক ডিটেলস দিতে বলবে। যে কারণেই বললাম যে ব্যাংক থেকে তুমি লোনটা নেবে সেই ব্যাংকে অ্যাকাউন্ট থাকাটা ম্যান্ডেটারি। এই কারণেই ওই যে অ্যাকাউন্ট ডিটেলসটা, তোমার অ্যাকাউন্ট ডিটেলসটা, সেটা তোমাকে অনলাইন ফর্ম ফিল আপের সময়তে দিতে হবে। ওকে, এগুলো তিনটে মেজর জিনিস। এর সাথে আরও হ্যান ত্যান জিনিসপত্র আছে, ওগুলো আমি পরে না হয় একটা ভিডিওতে আমি ডিসকাস করে দেবো যে কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে, ওটা এখানে বলার মতন নয়। ওটা সিম্পল জিনিস, ওটার নিয়ে তুমি অনেক বহু ভিডিও পেয়ে যাবে। তো ওটা অতটা মেজর জিনিস না, বাট যেগুলো ইনফরমেশন সেগুলো হচ্ছে তোমাদেরকে দিতে হবে। এবার তোমাদেরকে একটা বলে রাখি, এই যে অনলাইন অ্যাপ্লাই বা এই যে লোনটা, এটা তোমরা কখন পেতে পারবে? দেখো, তোমরা এখন তো ধরো ডাব্লিউবিজেই থ্রু কলেজ অ্যাডমিশনগুলো সমস্ত কিছু হলো, বিটেক এবং বিফার্মে, এখনও পর্যন্ত নার্সিং বা প্যারামেডিক্যালের হয়নি। ঠিক আছে, তো যারা ডাব্লিউবিজি থেকে ভর্তি হয়ে গেলে অলরেডি, তোমরা কি এখনই অ্যাপ্লাই করতে পারবে? না, তোমরা পারবে না। কেন পারবে না? কারণ যতক্ষণ না কলেজে রেজিস্ট্রেশন হচ্ছে ততক্ষণ তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। দেখো, অ্যাপ্লাই তুমি পারবে, অ্যাপ্লাই পারবে না বলাটা ভুল, অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এখানেও ওই এসবিএমসিএম স্কলারশিপের মতোই ব্যাপারটা, যে তুমি অনলাইন অ্যাপ্লাই করলে, অনলাইন অ্যাপ্লাইয়ের পর তোমার ফর্মটা চলে যাবে কলেজে, কলেজ থেকে ভেরিফাই করবে, ভেরিফাই করে হায়ার ডিপার্টমেন্টে পাঠাবে, দেন সেখান থেকে তোমার ব্যাংকে ফরওয়ার্ড হবে। তো ওই যে কলেজের যে ভেরিফিকেশানটা, কলেজ কিন্তু তোমার ভেরিফিকেশান এখন করবে না, কলেজ ভেরিফিকেশান করবে মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ করে। এই কারণেই, কারণ রেজিস্ট্রেশনটা মেন। এই কারণেই মানে রেজিস্ট্রেশন হয়ে যাওয়া মানে তুমি সেই কলেজে থাকছো, রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত তুমি তো ওই কলেজ ছেড়ে অন্য কলেজেও চলে যেতে পারো। তো যে কারণে কলেজ তুমি অ্যাপ্লাই করে দিলে, কিন্তু কলেজ যতক্ষণ না রেজিস্ট্রেশন হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের ভেরিফিকেশান করবে না। তাই এখন অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, আগে তোমাদের রেজিস্ট্রেশন সব হোক। তোমরা যারা ম্যাকআউটের আন্ডারে বিশেষ করে যাচ্ছ, তো তোমাদের ম্যাকআউট থেকে ইউনিভার্সিটি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পাও, তারপরে তোমরা বিষয়গুলোকে অ্যাপ্লাইগুলো করবে। ওকে, এবার এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটাতে কি শুধুমাত্র কোর্স ফিটাই থাকবে, নাকি এখানে হোস্টেল চার্জটাকেও আমি অ্যাড করতে পারবো? এইটা হচ্ছে অনেকের একটা ডাউটস। তো মানে দেখো, তো এটার উত্তরে যদি বলি যে রুলস অনুযায়ী তোমাদের হোস্টেল চার্জেসও ইনক্লুড করতে পারবে, তবে যারা ফুললি হোস্টেলে থাকবে তাদের জন্য, মানে কলেজ হোস্টেলে থাকবে। অর্থাৎ ধরো 4 বছরের কোর্স, তো সেই 4 বছরই তুমি যদি কলেজের হোস্টেলে থাকো, তবেই তুমি সেই হোস্টেল ফিজটাকে এখানে তুমি ডাব্লিউবিএসসিসিতে ইনক্লুড করতে পারবে। তুমি হয়তো 1 বছর কি 2 বছর তুমি থাকলে, বাকি কোর্সটা তুমি বাইরে কাটালে, তাহলে কিন্তু তুমি এটাকে এখানে অ্যাপ্লাই করতে বা মানে ইনক্লুড করতে পারবে না। বা তুমি হয়তো মেসে থাকছো, ঠিক আছে, তুমি হয়তো মেসে থাকছো, তো সেই মেসের চার্জটা তুমি চাইছো এখানে অ্যাড করতে, তো সেটাও তুমি পারবে
পারবে না। এবং যদি কেউ চাও এবং বলছো যে হ্যাঁ আমি 4 বছরই থাকবো, তাহলে তোমার প্রসেস কি কিচ্ছু না, এই যে বোনাফাইড সার্টিফিকেটটা, এই বোনাফাইড সার্টিফিকেটটা যখন কলেজ থেকে দেবে তখন তুমি কলেজকে জানিয়ে দেবে যে স্যার বোনাফাইড সার্টিফিকেটটাতে হোস্টেল চার্জটাও মেনশন করবেন, কারণ আমি হোস্টেল চার্জটাও মানে ইনক্লুড করতে চাই। তো ওই বোনাফাইড সার্টিফিকেটে হোস্টেল চার্জটাও দিয়ে দেবে, বা সেই হোস্টেল চার্জটাও একসাথে মিলিয়ে পরে তুমি অ্যামাউন্ট এখানে বসাবে, তাহলেই হয়ে যাবে। আর কিছু না, প্রসেস ওইটুকুই, মানে এখানে ইনক্লুড করবে, তবে বোনাফাইড সার্টিফিকেটে সেটা মেনশন থাকতে হবে। বোনাফাইড সার্টিফিকেটে মেনশন না থাকলে কিন্তু সেটাকে ধরা হবে না। আর এক্সট্রার কোনো অ্যামাউন্ট এখানে কি তুমি অ্যাড করতে পারবে, মানে যেটা কোর্স ফি বা হোস্টেল ফি সহ মিলিয়ে যেটা হচ্ছে তার থেকে আরও একটু বেশি অ্যামাউন্টে? দেখো হ্যাঁ, এখানে যেটা মোটামুটি আমি যেটুকু খবর পেয়েছি 20% পর্যন্ত তুমি এক্সট্রা অ্যামাউন্ট তুমি এখানে চাইলে অ্যাড করতে পারো, বাট আমি এটাকে রেকমেন্ড করবো না কখনোই অ্যাড করার জন্য। ইভেন আমি হোস্টেল চার্জটাকেও আমি বলবো না এখানে অ্যাড করার জন্য। এখানে তুমি অনলি কোর্স ফিটাকেই অ্যাড করো, এতে অনেকগুলো বেনিফিট আছে, অনেকগুলো সুবিধা আছে, এবং নিজের এখানে মানে প্রেসারটা অনেকটা কমবে, এটুকুই আর কি। হ্যাঁ, এবার যাদের নিতান্তই খুব ইকোনমিক্যাল প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে ঠিক আছে, তবুও বলবো আমি রেকমেন্ড করবো না। ইকোনমিক্যাল প্রবলেম থাকলে সেক্ষেত্রে হোস্টেল চার্জ ইনক্লুড করলে আরও প্রবলেম চলে আসবে, কেন আস্তে আস্তে বুঝতে পারবে। যাই হোক, আমি এখানে পার্সোনালি রেকমেন্ড করবো না হোস্টেল চার্জটাকে তোমাদের মেন রোলের মধ্যে ইনক্লুড করতে। হ্যাঁ, যেটা অ্যাকচুয়াল ফিজ যেটুকু সেটুকুই। এবার এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এই যে বোনাফাইড সার্টিফিকেটটা, এখানে কিন্তু তোমাদের 1st to 8th, ঠিক আছে, মানে 4 ইয়ার্স কোর্সের ক্ষেত্রে 1st থেকে 8th সেম পর্যন্তই কিন্তু তোমাদের ফি স্ট্রাকচারটা দেওয়া থাকবে। কিন্তু তোমরা এইখানে যে অ্যামাউন্টটা বসাবে, এইখানে তোমাদেরকে 1st সেমের অর্থাৎ অ্যাডমিশনের টাইমে যে অ্যামাউন্টটা তুমি পেমেন্ট করেছো সেটাকে বাদ দিয়ে বাকিটা পেমেন্ট মানে এখানে বসাতে হবে। ধরো ফর এক্সাম্পল, এই বোনাফাইড সার্টিফিকেটের অনুসারে তোমার দেখা গেলো এখানে 5 lakhs হচ্ছে তোমার টোটাল কোর্স ফি, তার মধ্যে অলরেডি অ্যাডমিশনের টাইমে তুমি 1 lakhs দিয়ে ফেলেছো। তো তুমি এই যে অ্যামাউন্টটা মানে অনলাইন অ্যাপ্লাইয়ের সময় এখানে অ্যামাউন্টে বসাবে হচ্ছে 4 lakhs, ঠিক আছে, মানে 5 lakhs থেকে এটাকে মাইনাস করে দেবে, দেন যেটা থাকবে সেটা বসাবে। কারণ এই যে অ্যাডমিশনের টাইমে দেওয়া যে চার্জেসটা, এটা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আন্ডারে পড়ে না, ওটা নিজেকেই পেমেন্ট করতে হয়, যেটা আমি এর আগের একটা শর্টসেই তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। তো ওটা এখানে ইনক্লুড থাকে না, কিন্তু বোনাফাইড সার্টিফিকেটে মেনশন থাকবে 1st সেম, ওটাকে মাইনাস করে তোমাদেরকে অ্যামাউন্ট এখানে বসাতে হবে। তো আশা করছি এই অনলাইন অ্যাপ্লাই আর কি কি করা যায় না করা যায় এই বিষয়টা পর্যন্ত আমি ক্লিয়ার করতে পেরেছি। হ্যাঁ, এটা তোমরা এখন বুঝতে পারলে না যে কেন এই জিনিসটাকে বারণ করলাম বা এক্সট্রা অ্যামাউন্ট নিতে বারণ করলাম কেন। তো এটা এখনও ক্লিয়ার নয় অনেকের, এটা ক্লিয়ার হয়ে যাবে একটু পরে, যখন আমি ইন্টারেস্টের সেকশনটাতে আসবো, সুদের সেকশনটাতে আসবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত যেটুকু বললাম এই পর্যন্ত, আশা করছি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গিয়েছে। যারা এখনও ভিডিওটাতে লাইক করোনি অবশ্যই প্লিজ কিন্তু একটা লাইক করে দেবে। ওকে, এখানে একটা ছোট্ট ডাউটস যেটা আমি মিস করে গিয়েছিলাম ভিডিওটা এডিটিং করার সময় মনে পড়লো, তো যে কারণে এটাকে আমি মাঝে অ্যাড করে দিচ্ছি, আবার পরে যেমন চলছিল সেরকম চলবে। ব্যাপারটা হচ্ছে এখানে আমি কোন কোন সেমিস্টারগুলোর জন্য আমি টাকা আমি নিতে পারবো। দেখো, এটার ফুল কাস্টমাইজেশনটা তোমার নিজের হাতে। কেউ যদি মনে করো আমি, দেখো 1st সেমের যে ফিজটা সেটা তো দিতে পারবে না, এটা আমি আগেই বললাম। তো কেউ যদি চাও তোমাদের 2nd থেকে শুরু করে একদম 8th পর্যন্ত এই টোটাল 7টা সেমিস্টারে নিতে চাইলে তোমরা সেটাও নিতে পারো। কেউ যদি মনে করো যে না আমি লাস্ট 2 ইয়ার্স অর্থাৎ 5th সেম থেকে 8th সেম পর্যন্ত এই 4টে সেমিস্টারের জন্য নেবো, চাইলে তোমরা সেটাও করতে পারো। কেউ যদি বলো লাস্ট 2টো সেমিস্টারের জন্য নেবো, 7th and 8th, ঠিক আছে, কেউ যদি চেয়ে থাকো তো তাহলে সেটাও তুমি চাইলে করতে পারো। মানে পুরো কাস্টমাইজেশনটা তোমার হাতেই থাকবে। তুমি যে যে সেমিস্টারগুলো চাইবে তুমি সেই সেই সেমিস্টারগুলোর জন্যই এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। তবে বোনাফাইড সার্টিফিকেটে ফুল যে ডিটেলস সেটা কিন্তু থাকা বাঞ্ছনীয়, একদম 1st থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। কিন্তু অ্যামাউন্টটা যেটা বসাবে সেটা এটার উপর ডিপেন্ড করবে যে তুমি কোন কোন সেমিস্টারগুলো নিতে চাইছো বা কতগুলো। হ্যাঁ, তবে খাপছাড়া নয় যে তুমি 2nd and 3rd সেমটা চাইছো, 2nd and 3rd, দেন 7th and 8th, এইরকমটা নয়, ঠিক আছে, এইভাবে নয়, যে যখন চাইবে সেটা যেন এক লাইনে হয়, মানে এক টানা আর কি হয়। আরও একটা জিনিস এখানে অনেকে হয়তো বলতে পারো যে দাদা আমরা যদি লাস্ট 2টো সেমিস্টার অর্থাৎ 7th and 8th জন্য যদি আমরা নিতে চাই লোনটা, তো সেক্ষেত্রে কি আমরা এখন অর্থাৎ এই 2nd সেমের টাইমেতেই কি আমরা অ্যাপ্লাইটা করবো নাকি সেই সময় নাগাদ করে করবো, বা কারোর যদি লাস্ট 2 ইয়ার্সের হয় তো সেক্ষেত্রে কখন করবো? দেখো, এটা টোটালটাই ডিপেন্ড করছে তোমাদের কলেজের উপর। যদিও অ্যাজ পার রুলস তোমার যখন প্রয়োজন সেই সময় নাগাদ করে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যাদের 2nd সেম থেকেই প্রয়োজন তারা এখন অ্যাপ্লাই করবে, মানে 2nd সেমের আগে আর কি। কিন্তু যাদের শুধু
লাস্ট দুটো সেমিস্টার 7th আর 8th এর প্রয়োজন, তারা মোটামুটি যখন 6 সেমের এক্সামিনেশন চলবে বা 6 সেম আর কি তোমার চলবে কলেজে, তো সেই সময় নাগাদ করে তোমরা অ্যাপ্লাই করবে 7th আর 8th এর জন্য। যারা 5th থেকে 8 পর্যন্ত চাইছো তারা 4th সেম যখন চলবে সেরকম চলাকালীন তোমরা অ্যাপ্লাইটা করবে। মানে মেন কথা হচ্ছে যে সময় নাগাদ করে তুমি নিতে চাইছো যে সেমিস্টারগুলোর জন্য, তার কিছুদিন আগে, মানে কিছুদিন বলতে কিছু মাস আর কি, কিছু মাস আগে তুমি অ্যাপ্লাইটা করবে। কিন্তু এখানে যেহেতু আমি বারবার বলছি কলেজ একটা খুব ভাইটাল এবং মানে খুব গুরুত্বপূর্ণ একটা রোল এখানে প্লে করে, তো তুমি অ্যাপ্লাই করার পর তো কলেজের কাছে ভেরিফিকেশনের জন্য যাবে, কলেজ ভেরিফাইয়ের জন্য যাবে। এবার কলেজ যদি বলে যে না ওইরকম কোর্সের মাঝখানে আমরা হুটহাট করে আমরা ওইভাবে কোর্স আমরা অ্যাপ্লিকেশন ভেরিফাই করব না, তো সেই জায়গাতে তাহলে তোমাকে একটা ডিসিশন নিতে হবে যে হয় তুমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করবে, আদারওয়াইজ তোমাকে একদম শুরু থেকে সব সেমিস্টারগুলোকেই ইনক্লুড করতে হবে, দুটোর যে কোনো একটা, ঠিক আছে, যেহেতু কলেজ অ্যালাউ করছে না। তবে এই ক্ষেত্রে তোমরা চাইলে কলেজকে বোঝাতে পারো, কলেজকে অনেকভাবে মানে তোমাদের এন্ড থেকে তোমাদের যে বিষয়টা তোমাদের এন্ডটা বোঝাতে পারো যে স্যার দেখুন আমরা ফার্স্ট 2-3টে সেমিস্টার অ্যাফোর্ড আমরা করতে পারবো, কিন্তু লাস্ট 2-3টেরটা একটু অ্যাফোর্ড করা সমস্যা হবে, এবং এখন থেকে যদি আমরা লোনটা নিয়ে নিই, মানে এই সেকেন্ড থেকেই আমরা যদি 8th পর্যন্ত নিই, এই ক্ষেত্রে লোনের অ্যামাউন্টটা অনেকটা দাঁড়াচ্ছে, যার কারণে ইন্টারেস্টটা আমাদেরকে অনেক পে করতে হবে, এবং আরও অনেক ব্যাপার স্যাপার রয়েছে। তো যে কারণে স্যার আমরা এখন থেকে চাইছি না, যেহেতু আমরা 2-3টে সেমিস্টার অ্যাফোর্ড করতে পারবো, তো স্যার শেষ দিকের এই কয়েকটা হলেই ভালো হয়, তো স্যার প্লিজ একটু সেই সময় নাগাদ করে কনসিডার করবেন। তো এইভাবে আর কি তোমাদের এন্ডটা বোঝাতে হবে তাদেরকে, তারপর যদি ওনারা রাজি হয়ে যায় দেন তো ভালো জিনিস, কোনো আর প্রবলেম নেই, তোমরা সেই মতো এখন কোনো কিছু করতে যাবে না, তোমাদের যখন দরকার হবে সেই সময় নাগাদ করে তোমরা অ্যাপ্লাই করবে। কিন্তু যদি তাতেও রাজি না হয় তখন এবার তোমাদেরকে ডিসিশন নিতে হবে যে তোমরা কি করবে। ওকে, মানে অ্যাজ পার রুলস তুমি পরেও নিতে পারবে, এটা রুলস অনুযায়ী, কিন্তু যেহেতু কলেজ এখানে একটা ভাইটাল রোল প্লে করে সেই জন্য কলেজের মতামত জানাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তবে যদি কলেজ রাজি হয়ে যায়, মানে পরে জিনিসটাতে অ্যাপ্লাই করতে দেবে বা তারা ভেরিফাই করে দেবে, মানে কনসিডার যদি করে, তো সেই ক্ষেত্রে তোমরা যে অ্যামাউন্টটা যেটা আর কি পোর্টালে দিতে হয় সেই অ্যামাউন্টটা তোমাদের যে কয়েকটা সেমিস্টারের জন্য প্রয়োজন সেই কয়েকটা সেমিস্টারের হিসাব করে পরে অ্যামাউন্টটা বসাবে, ঠিক আছে। কিন্তু বোনাফাইড যে সার্টিফিকেট ওটা কিন্তু ওখানে পুরোটাই থাকবে, একদম ফার্স্ট থেকে শুরু করে লাস্ট অবধি। তুমি তোমার ধরো 7th আর 8th দরকার, তোমার 6th সেম চলছে, তবুও তোমার বোনাফাইডে ফার্স্ট থেকে 8 পর্যন্তই থাকবে, কিন্তু পোর্টালে যখন ইনপুট করবে ওইখানেতে তুমি দেবে 7th আর 8th দুটো সেমিস্টারে যেটা অ্যামাউন্ট হচ্ছে সেই অ্যামাউন্টটা ইনপুট করবে। ওকে, মানে বোনাফাইড সার্টিফিকেটটা পুরোটাই থাকবে, বাট তুমি অনলাইনে যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা বসবে হচ্ছে তোমার যতটা প্রয়োজন সেই হিসাবে, মানে যে কয়েকটা সেমিস্টার বাকি আছে সেই কয়েকটা সেমিস্টারের অ্যামাউন্টটা। তো ঠিক আছে, এই জিনিসটা আমি আর কি মিস করে গিয়েছিলাম, যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস, তো এটাকে আমি মাঝে অ্যাড করে দিলাম, আবার যেমন চলছিল সেরকম চলতে থাকবে। নেক্সট এখানে একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, যেটা আমার মনে হয় না কেউ তোমাদেরকে বলেছে বা বলবে বলে, সেটা হচ্ছে এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটা অনেকে যদি ভেবে থাকো যে আমি যখনই কোনো পড়াশোনা করব বা যখনই কোনো কোর্স করব তখনই আমি পাবো, তো ব্যাপারটা কিন্তু তা নয়। অ্যাজ পার রুলস স্টুডেন্ট ক্রেডিট কার্ড একটা ক্যান্ডিডেট তার এন্টায়ার লাইফ টাইমে একবারই সে যে কোনো একটা কোর্সের জন্যই নিতে পারে। অর্থাৎ কেউ যদি ধরো সে ডিপ্লোমা করছে, ঠিক আছে, কেউ ধরো ডিপ্লোমা করছে, তো সে যদি ডিপ্লোমা করার সময়তে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনটা যদি সে নিয়ে নেয়, সে কিন্তু এরপরে যদি সে ব্যাচেলার ডিগ্রি করে বা মাস্টার্স ডিগ্রি করে তখন সে চাইলেও কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না, কারণ সে ডিপ্লোমাতে নিয়ে নিয়েছে। কেউ যদি ধরো ডিপ্লোমা করেছে বা করেনি, যাই হোক, কিন্তু লোন নেয়নি, সে হয়তো ব্যাচেলার করার সময় নিয়েছে, তো ব্যাচেলারের সময় নিল, এই ক্যান্ডিডেটটা যদি মাস্টার্স করতে যায় সেই সময়তে কিন্তু সে আর কিন্তু পাবে না, কারণ সে ব্যাচেলারে নিয়ে নিয়েছে। মানে বলার বক্তব্য এটাই যে কোনো একবারই তুমি নিতে পারবে যে কোনো একটা কোর্সের জন্য। সো যারা নিতে চাইছো তারা ভাবনা চিন্তা করে নেবে, যাদের মনে হচ্ছে যে আমি হয়তো এখন বিটেক বা বিফার্ম করছি এবং আমার এম আছে মাস্টার্স করার, তো আমার মাস্টার্সে হয়তো আরও বেশি খরচা হতে পারে, তো সেই জায়গায় তোমাদেরকে আমি বলবো তোমরা এই ব্যাচেলার ডিগ্রিটাতে এটা নিও না। আর যাদের ইচ্ছা খুব একটা ওটা নেই বা আছে, বাট মনে হচ্ছে যে না আমি আমার ক্যাপাবিলিটি অনুযায়ী আমি সেটা গভর্নমেন্ট কলেজ থেকে বা গভর্নমেন্ট একটা জায়গা থেকে আমি করবো ওটা, তো যেটার জন্য ওখানে আমার খুব একটা কস্ট পড়বে না, তো আমার ব্যাচেলার টাইমে নিতে চাই, তো তারা ব্যাচেলারের জন্য, মানে তোমাদের উপর ডিপেন্ড করছে। কিন্তু এটুকু আমি জানিয়ে দিলাম, যেটা কেউ বলে না, সেটা হচ্ছে একমাত্র একটা কোর্সেই একটা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য, মাল্টিপল কোর্সে বা মাল্টিপল অ্যাকাডেমিক্সের জন্য তারা কিন্তু পারবে না। ওকে, নেক্সট এখানে তোমাদের একটা মেজর সংখ্যক ক্যান্ডিডেটদের ডাউট, সেটা হচ্ছে যে দাদা আমি SBMCM এর পাশাপাশি কি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনটার ফেসিলিটিটাও কি আমি নিতে পারি? দেখো এটার সিম্পল এক কথায় অ্যান্সার যে হ্যাঁ, এরকম কোনো নিয়ম SBMCM এর বা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অথরিটির থেকে দেওয়া নেই যে কেউ এই দুটোর যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা চাইলে দুটোই অ্যাপ্লাই করতে পারো, তবে এখানে একটা মেজর এবং ভাইটাল রোল প্লে করে হচ্ছে কলেজ, বিকজ অফ ওই যে একটা কলেজ সেকশনে ভেরিফাই চলে, তো তুমি SBMCM এ অ্যাপ্লাই করলেও তোমার ফর্মটা কলেজ ভেরিফাই করে
হায়ার অথরিটিতে পাঠাবে, আর তুমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করলেও সেটা কলেজ ভেরিফাই করে হায়ার অথরিটি পাঠাবে। এবার কিছু কিছু কলেজ, যেটা খুবই মিনিমালিস্টিক কিছু কলেজ হতে পারে, তো তারা হয়তো দেখা গেলো তুমি যদি SBMCM অ্যাপ্লাই করে থাকো, তো তারা তো অবভিয়াসলি তোমার SBMCM এর অ্যাপ্লিকেশনটাকে ফরওয়ার্ড করছে, তো তারপরে তোমার হয়তো WBSCCর ফর্মটাকে তারা আর অ্যাপ্রুভ করলো না, না করতেও পারে, সেটি ঠিক আছে। তো এই জন্য বলছি এটা একটা কলেজের উপর ডিপেন্ড করছে। তো চাইলে কলেজের থেকে ম্যাটারটাকে কনফার্মেশন নিয়ে নিতে পারো এবং সেই মতো বুঝে শুনেই তোমরা SBMCM অথবা WBSCC দুটোর যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো, যদি কোনো কলেজে বলে যে না দুটো একসাথে পাবেন। তবে কম বেশি আমি যতদূর জানি প্রত্যেকটা কলেজেই দুটোই দেয়, কোনো অসুবিধা কিছু করে না, মানে যারা WBSCC থ্রু পেমেন্ট অ্যাকসেপ্ট করে তারা WBSCCর সাথে SBMCM অ্যাপ্লাই করতে দেয়। তো এটা আর কি অনেকের ডাউটসটা ছিল, সেই জন্য আমি এটা কিন্তু ক্লিয়ার করে দিলাম যে তোমাদের অ্যাজ পার রুলস দুটোই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তবে কলেজের এখানে একটা মেজর রোল রয়েছে, তবে ন্যাচারালি কোনো প্রবলেম হয় না। নেক্সট এবং মেন পার্ট এবার আমরা আসবো, সেটা কি, সেটা হচ্ছে ওই ইন্টারেস্টের মধ্যে, যে আমি লোন নিলাম এবং লোনটা আমি কত টাকা আমাকে ইন্টারেস্ট দিতে হবে, ইন্টারেস্ট কখন থেকে দিতে হবে, কত বছর টাইম পাবো আমি শোধ করার জন্য, হ্যান ত্যান যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো রয়েছে, ডাউটসগুলো রয়েছে সেই বিষয়ে। দেখো অ্যাজ পার আমাদের WBSCCর গাইডলাইন্স যেমনটা তোমাদেরকে বললাম যে 4% সিম্পল ইন্টারেস্ট এবং যেটার ম্যাক্সিমাম রিপেমেন্টের টাইম দেওয়া হয় আমাদের 15 ইয়ার্স, ঠিক আছে, 15 ইয়ার্স, ওকে। যার মধ্যে তোমাদের বলা থাকে যতটা কোর্স ডিউরেশন, আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি বিটেক বা বিফার্মের জন্য, যেটা 4 ইয়ার্সের হয়ে থাকে, তো 4 প্লাস আরও 1 বছর এক্সট্রা দেওয়া হয়, টোটাল 5 ইয়ার্স। 5 ইয়ার্স তোমাদেরকে কোনো প্রকার পেমেন্ট করতে হবে না, ঠিক আছে, কোনো প্রকার পেমেন্ট করতে হবে না। এরপর থেকে মানে আফটার 5 ইয়ার্স তোমাদের বাকি ওই 10 ইয়ার্সের মতন সময় দেওয়া হবে পুরো টাকাটাকে শোধ করার জন্য। এটা হচ্ছে রুলস WBSCC এর, কিন্তু এখানে এইটাকে ফলো করা হয় না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তোমরা অনেকেই আছো, এই জন্যই বারবার বলা হয় যখন কলেজ অ্যাডমিশন হয় সেই সময়তে বলা হয় যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ভরসাতেই পেমেন্ট, মানে ভালো কলেজে ভর্তি বা একটা হাই চার্জেবল একটা কলেজে অ্যাডমিশন নেব, আমার স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করব, এই জিনিসটা এই কারণেই করতে বারণ করা হয়, কারণ এইটা আমাদের হয় না, এটা রুলস, বাট এটা কিন্তু আমাদের ফলো হয় না। কেন হয় না বা রুলসটা কি সেটা আসছি, তার আগে বলি কেন হয় না। সেটা হচ্ছে দেখো একটা ব্যাংকে যেমনটা তোমাদেরকে বললাম তাদের নিজেদের একটা এডুকেশনাল লোন হয়, যেখানে তাদের 10 থেকে 11% কম্পাউন্ড ইন্টারেস্ট থাকে, ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, সেই জায়গায় 4% সিম্পল ইন্টারেস্ট, মানে তাদের তো এটা বিরাট পরিমাণের একটা লস ব্যাংকের। আর ব্যাংকরা তো তারা তো তোমার উপকার করতে আসেনি, তারা এসেছে তাদের বিজনেস করতে। তো এই কারণে তারা লোনটাকে অ্যাপ্রুভ করতেও না আগে, যখন স্টুডেন্ট ক্রেডিট কার্ড লঞ্চ হয়, মানে ওই অ্যারাউন্ড বলতে পারো 2021 বা 22 নাগাদ করে যখন স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমটা লঞ্চ হয়, তখন এটাই নিয়ম ছিল এবং ব্যাংকগুলোকে কড়াভাবে বলা ছিল যে এই অনুযায়ী লোনগুলোকে দিতে। তো ওই জন্য ওই সময়কার যদি ক্যান্ডিডেটদের সাথে কথা বলো দেখতে পাবে ম্যাক্সিমাম অফ দ্য ক্যান্ডিডেটেরই কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্রুভ হয়নি। তার কারণটা হচ্ছে এটাই, কারণ ব্যাংক প্রথমত এত কমে তারা দেবে না, দ্বিতীয়ত হচ্ছে 15 ইয়ার্স টাইম দিচ্ছে, তো এইখানে ক্যান্ডিডেটটা যে ফেরত দেবে টাকা তার কে গ্যারান্টি দেবে, কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। তোমাদের মধ্যে অনেকেরও হয়তো এখন এরকম ভাবনা থাকতে পারে যে এখন নিয়ে নেবো পরে যা হয় হবে দেখা যাবে, তো এই যে ব্যাপারটা এটা তখনকার মানে ব্যাংকগুলো ভাবতো, তো যে কারণে তারা কিন্তু লোনটাকে মানে অ্যাপ্রুভ করতো না, কারণ একই লস তাদের, তার উপরে যদি কেউ পেমেন্ট না করে তাহলে তো হয়েই গেল, তাদের ডুবে গেল পুরো ব্যাংক, তো যে কারণে তারা কিন্তু ওটা অ্যাপ্রুভ করতো না। এবং এবার দেখো সরাসরি ব্যাংক রিজেক্ট করতে পারে না একটা অ্যাপ্লিকেশনকে, তাদের একটা প্রপার রিজন দিতে হয়, তো রিজনও তারা ঠিক বের করে রেখেছিল, একটা স্কিম বের করে রেখেছিল, সেই অনুযায়ী তারা রিজেক্টটা করতো। ওটা আর আমি যাচ্ছি না, কারণ এখন আর ব্যাপারটা হয় না, তো যাচ্ছি না আমি বিষয়টাতে। কিন্তু এখন যেটা হয় বা এখন যেটা নিয়ম সেটা কি, দেখো এখন যেটা নিয়ম, তোমরা ব্যাংকে এখন তোমাদের লোনটা একটা ওন এডুকেশনাল লোন, মানে যে ব্যাংকের আছে সেই ব্যাংকের একটা নিজেদের যে এডুকেশনাল লোন সেইটা হিসাবেই তোমার লোনটাকে স্যাংশন করা হবে, মানে স্যাংশন মিনস হচ্ছে অ্যাপ্রুভ, ঠিক আছে। যারা জানো না ওয়ার্ডটা তাদের জন্য বলে রাখি, এখানে এই লোনটা মানে পাকাপাকি হয়ে গেল বা একদম কনফার্ম হয়ে গেল, এই জিনিসটাকে স্যাংশন বলা হয়। তো তোমার লোনটা স্যাংশন করা হবে অ্যাজ এ ওন এডুকেশনাল লোন, মানে সেই ব্যাংকের নিজস্ব এডুকেশনাল লোন। এবার ব্যাংকটা যে ব্যাংক রয়েছে, তুমি যদি SBI থেকে নাও SBI, যদি PNB থেকে নাও PNB, বা যদি তুমি ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে নাও বা কানাড়া ব্যাংক থেকে নাও, যে ব্যাংক থেকেই নাও না কারণ সেই ব্যাংকের প্রত্যেকটা ব্যাংকের একটা নিজস্ব এডুকেশনাল লোন থাকে, যেটা আমি বললাম এইরকম একটা ইন্টারেস্ট অ্যামাউন্ট থাকে, তো সেই লোন হিসাবে এখন তোমার লোনটাকে অ্যাপ্রুভ হবে, মানে তোমার অ্যাপ্লিকেশনটা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আন্ডারে, কিন্তু লোনটা স্যাংশন হবে একটা নর্মাল হিসাবে। তো নর্মাল হিসাবে মানে বুঝতে পারছো, তোমার এখানে
সুদ যেটা ইন্টারেস্ট সেটা ওই যে ব্যাংকের যেমন 10 থেকে 11% মধ্যেই থাকে ন্যাচারালি, এই সুদই দিতে হবে এবং কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবেই তোমাদেরকে লোনটা শোধ করতে হবে। তাহলে এবারে অনেকের কোশ্চেন যে তাহলে দাদা এটা আমি তাহলে কি হলো ব্যাপারটা, তাহলে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের হলো বই, তাহলে এত ঝামেলার তো দরকার থাকে না, আমরা তো ডাইরেক্ট এডুকেশনাল লোনই তো অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে না, তোমাদের দেখো এখানে ব্যাংক তাদের নিজেদের সেফটি বা সিকিউরিটির জন্য এই স্কিমটা করেছে। এবার অনেকে হয়তো বলতে পারো যে না দাদা এগুলো ভুলভাল বলছো, এরকম কোনো কিছু নয়। তো তাদের জন্য স্ক্রিনে আমি হেল্পলাইন নাম্বারও দিয়ে দিচ্ছি বা ডেসক্রিপশন বক্সেও দেখতে পেয়ে যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের হেল্পলাইন নম্বর, সেখানে কল করবে, কল করে জিনিসটা জিজ্ঞাসা করবে, দেখবে এটাই বলবে, ঠিক আছে। মানে আমি যেগুলো কথাগুলো বলছি সেগুলো, কারণ আমি জেনে শুনেই নিয়েছি এবং আমার নিজস্ব যেহেতু আছে আমি তো বললামই, আমি বলে দিই আমার আছে হচ্ছে তোমার এসবিআই ব্যাংকে, ঠিক আছে। এসবিআই এ আমার আছে লোন আছে এবং লোন অ্যামাউন্ট আছে আমার 3,79,000 মতন, ঠিক আছে। এটা আমার হচ্ছে টোটাল লোন অ্যামাউন্ট আমার রয়েছে। তো সেই জন্য আমি জানি বিষয়গুলো, আমিও প্রথমে শকড হয়েছিলাম যে কি কেন ব্যাপারটা এরকম কেন হয়ে গেল। তো আমি কল করেছিলাম, আমাকেও ওখান থেকে বলা হয়েছে যে এখন তারা এই দুটো জিনিস কি অফার করে। এবার ব্যাংকে বলা হয় আপনারা আপনাদের মতন করে যে কোনো একটাতে অ্যাপ্রুভ করুন। কোনো ব্যাংক চাইলে এই হিসাবেই তারা অ্যাপ্রুভ করতে পারে, মানে স্যাংশন করতে পারে, কোনো ব্যাংক চাইলে এটাও করতে পারে। তবে ম্যাক্সিমাম অফ দ্য ব্যাংক, মানে 100টার মধ্যে 99টা ব্যাংকই কিন্তু এটা নেয়, তারা এটাকে করে না, কারণ এতে তাদের লস, ঠিক আছে। তো এবার আমরা আসি এই বিষয়টাতে। দেখো এখানে বেসিক্যালি কি হয়, তোমাদেরকে বলা থাকে স্কিম অনুযায়ী যে তুমি এখন তোমারটা নর্মাল একটা এডুকেশনাল লোন, যেখানে এই পরিমাণ অ্যামাউন্ট তোমাকে সুদ হিসাবে দিতে হবে। আচ্ছা আমি আমার এখানে ইন্টারেস্টের অ্যামাউন্টটা যদি বলে দিই, সেটা হচ্ছে আমার ওই অ্যারাউন্ড 10.65 বা 45 এরকম সামথিং কিছু একটা ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই, ঠিক আছে। এটা ছিল আমার মানে এসবিআই এর ক্ষেত্রে, যারা এসবিআই থেকে নিতে চাইছো তাদের এরকমই প্রায় পড়বে, 45 কিংবা 65 দুটো যে কোনো একটা, আমার এক্স্যাক্টলি মনে নেই। পিএনবির ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট প্রায় বোধহয় 11%-এর মতন আছে। কানাড়া ব্যাংকেও প্রায় ওই 10.5 বা এরকম আশপাশে, মানে ওগুলো নিজেদের ব্যাংকের ওয়েবসাইটেও দেখতে পেয়ে যাবে বা ব্যাংক ভিজিট করলেও মানে জানতে পেরে যাবে। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে বলা হয় নর্মাল লোন হিসাবে রইল এবং এই হিসাবেই তোমাকে সুদ পেমেন্ট করতে হবে। তোমাকে মানে রিপেমেন্টের টাইম 15 ইয়ার্সই দেওয়া হবে, সেটার দিক দিয়ে তোমাকে কোনো অসুবিধা নেই, 15 ইয়ার্সই দেওয়া হবে এবং এই হিসাবে তোমাকে শোধ করতে হবে। এবার তুমি যখন ফুললি রিপেমেন্ট করে দিলে, ঠিক আছে, ফুললি তুমি যখন রিপেমেন্ট করে দিলে মানে পুরো টাকাটা শোধ যখন তুমি করে দিলে, তারপরে তুমি যে পরিমাণ টাকা এক্সট্রা পেমেন্ট করলে সেটা তোমাকে সাবসিডি স্বরূপ ফেরত দিয়ে দেওয়া হবে। বিষয়টা অনেকে ক্লিয়ার হলো না। দেখো ফর এক্সাম্পল এখানে কিন্তু আমি ক্যালকুলেশনে যাচ্ছি না যে 100 টাকার 10% মানে কত হয়, সেটা এক্স্যাক্টলি ওটাই বলতে হবে, আমি ওটা যাচ্ছি না। আমি এখানে এক্সাম্পলের হিসাবে বলছি, যেটা বলছি সেই জিনিসটাকে বোঝো, ঠিক আছে। ধরো তোমার 4%, ধরো তুমি কোনো একটা অ্যামাউন্ট লোন নিয়েছো, ধরো 1 লাখ টাকা তুমি লোন নিয়েছো, যেখানে অ্যাজ পার স্টুডেন্ট ক্রেডিট কার্ড হিসাবে তোমার 4% সুদ লাগার কথা, যেটার হিসাবে তোমার হয়তো টোটাল টাকা দিতে হতো তোমার 1,50,000 টাকা, ঠিক আছে। এটা তোমাকে টোটাল পেমেন্ট করতে হতো, ফেরত দিতে হতো আর কি, রিপেমেন্ট, ঠিক আছে। তার জায়গায় তোমার যেটা শোধ মানে অ্যাপ্রুভ হচ্ছে সেটা 10 থেকে 11%-এর মধ্যে শোধ অ্যাপ্লাই হচ্ছে। তো সেটার পরিপ্রেক্ষিতে তোমার এটা পড়ে যাচ্ছে অ্যারাউন্ড হয়তো 5 লাখ, ঠিক আছে, মানে তোমার 5 লাখ টাকা তোমাকে দিতে হচ্ছে। তো এইখানে বিষয়টা এরকম, তুমি 5 লাখ টাকা দিয়ে দিলে, পুরো টাকাটা শোধ হয়ে গেল, তারপর তোমার হিসাব মতো লাগার কথা ছিল 1.5 লাখ টাকা, লেগেছে 5 লাখ টাকা, অর্থাৎ তুমি এক্সট্রা কত টাকা পেমেন্ট করেছো, তুমি এক্সট্রা পেমেন্ট করেছো 3.5 লাখ। তো এই যে 3.5 লাখ টাকাটা, এই 3.5 লাখ টাকাটা তোমাকে সাবসিডি হিসাব স্বরূপ তোমাকে কিন্তু তোমার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেওয়া হবে। এটা হয়তো একবারে ফেরত দেওয়া হবে না, ধাপে 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 দিয়ে দেওয়া হবে। মানে মেন কথা হচ্ছে তোমার তাহলে ওভারঅল যে লোনটা সেটা কিন্তু গেল এইটাতেই 4%-এ, কারণ তুমি তো ফেরত পেয়ে যাচ্ছ। ওভারঅল গেল তোমার 4%-এ, কিন্তু সরাসরি 4%-এ কিন্তু লোনটা স্যাংশন হয় না। এবার তাহলে এখানে সুবিধাটা কি, দেখো ব্যাংক এখানে এই কারণেই এটা করে না, এটা এই জন্যই করে, তুমি ধরো একটা 10% 11% সুদ দিচ্ছ, তো তুমি এখানে কিছুটা পেমেন্ট তো করলে, এবার এই যে টাকাটা ফেরতটা, এই ফেরতটার জন্য তুমি বাধ্য পুরো টাকাটা ফেরত মানে রিপেমেন্টটা করতে। এবার মানে তাতে সেটা কারোর 10 বছর লাগতে পারে, কারোর 15 বছর লাগতে পারে, কিন্তু তুমি এই কারণেই ওর পুরো টাকাটা শোধ করবে, কারণ তুমি তো এই যে এতটা টাকা তুমি ফেরত পাবে, তো তুমি যদি পুরো টাকা শোধ না করো তুমি তো ফেরত পাবে না, তাই এখানে তোমাকে শোধ করতেই হবে। আর শোধ করলেই তাহলে ব্যাংকের কোনো এখানে লস হলো না, ব্যাংক তোমার পুরো টাকা পেয়েও গেল এবং তারপর তোমাকে ফেরত দিয়েও দিল, তোমারও এতে কোনো লস হলো না, ব্যাংকেরও কোনো লস হলো না। হ্যাঁ এখানে একটা জিনিসই হলো, সেটা হচ্ছে তোমাকে টাকা একটু বেশি দিতে হলো, যেটা ফেরত পেয়ে যাবে ঠিকই, বাট দেওয়ার সময় তো তোমার বেশি লাগবে। ওকে, এটা গেল। এবারে হচ্ছে তাহলে আমি ইন্টারেস্টটা আমাকে কখন থেকে দিতে হবে, এই রুলস অনুযায়ী কি 5 বছর পর থেকে ইন্টারেস্ট দিতে হবে নাকি তার আগেই দিতে হবে? দেখো
যেহেতু আমাদের এই জিনিসটাকে ফলো হয় না, এটাকে ফলো হয়, তো সেটার কারণে এখানে নিয়ম প্রায় সব ব্যাংকেরই ধরে রাখো, সেটা হচ্ছে তোমার যত বছরের কোর্স, ফর এক্সাম্পল যদি 4 বছরের কোর্স হয়ে থাকে, তো এই 4 বছরটা জুড়ে তোমাকে অনলি ইন্টারেস্টটা পেমেন্ট করতে হবে, শুধুমাত্র সুদটুকু তোমাকে পেমেন্ট করতে হবে। মানে যেটা আছে সুদ 10 বা 10.5 বা 11, যার যে ব্যাংকের, যেটা তোমার যে ব্যাংক থেকে অ্যাপ্রুভ হচ্ছে সেই ব্যাংকের যা আছে সেই হিসাবে সেই যে ইন্টারেস্টটা সেইটা শুধু তোমাকে পেমেন্ট করে যেতে হবে। মানে কোর্স চলাকালীনও তোমাকে পেমেন্ট করতে হবে, যেমনটা নয় যে তোমার কোর্স চলাকালীন পেমেন্ট করা কিছুই করতে হবে না, এমনটা নয়, তোমাকে ইন্টারেস্টটা মিনিমাম পেমেন্ট করতেই হবে। এবার তোমার যদি ইচ্ছা যায় যে ধরো কোনো একটা সোর্সেস থেকে তোমার কাছে সাম অ্যামাউন্ট তুমি পেয়েছো, 50,000 হোক বা 1 লাখ হোক বা 1.5 লাখ হোক, তো তুমি চাইছো সেটাকে এই দিকেই দিয়ে রাখতে, তো তুমি চাইলে কিন্তু সেই অ্যামাউন্টটাকে এখানে তুমি দিতে পারো, এই 4 বছরের মধ্যেই দিতে পারো। মানে এটা যে দিতেই হবে এমনটা নয়, তুমি চাইলে দিতে পারো, মানে প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে তুমি চাইলে এখানে দিয়ে রাখতে পারো, তবে ইন্টারেস্টটা তোমাকে দিতেই হবে। এইটা যদি কেউ না দাও তাহলে কিন্তু তোমারই প্রবলেম। কেন প্রবলেম সেটাও আমি আসছি, ঠিক আছে। মানে মোদ্দা কথা আমার বলার এটাই যে যেটা নিয়ম ছিল যে 4+1, 1 বছর এক্সট্রা, টোটাল 5 বছর কোনো টাকা দিতে হবে না, বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে যে পরিমাণ সুদ তোমার রয়েছে মানে তোমার ব্যাংকে, সেই পরিমাণ সুদটুকু তোমাকে কোর্স চলাকালীন পেমেন্ট অবশ্যই করতে হবে, মান্থলি এই সুদটাকে তোমাকে পেমেন্ট করতেই হবে। হ্যাঁ, এবার তুমি মান্থলি জায়গায় তুমি 2-3 মাস অন্তর অন্তর করতে পারো, সেটা তোমার বিষয়। হয়তো দেখা গেল তোমার সুদটা মানে ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে হয়তো পার মান্থ হিসাবে 500 টাকা, ঠিক আছে, তো তুমি পার মান্থ 500 টাকার জায়গায় তুমি 3 মাস অন্তর অন্তর 1,500 টাকা করে দিচ্ছ, তো ব্যাপারটা সে একই দাঁড়ালো। মানে তোমাকে পেমেন্ট তোমাকে করতে হবে, তা না হলে নিজেরই প্রবলেম। কারণ এই যে অ্যামাউন্টটা, আচ্ছা ওটা আমি পরে বলছি। তো মানে মোদ্দা কথা হচ্ছে এটা। ওকে, আশা করি এই যে বিষয়টা এটাকে আমি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের তাহলে এই মানে ইন্টারেস্ট অ্যামাউন্টটা কত হবে বা কিসের উপর ভিত্তি করে আমার ইন্টারেস্ট আমাকে দিতে হবে। দেখো, সেটা হচ্ছে তুমি যতটা টাকা নিচ্ছ সেটার উপর। নিচ্ছ মিনস হচ্ছে ধরো তুমি টোটাল নিয়েছো 7টা সেমিস্টারের জন্য তোমার লাগছে, ধরো ঠিক আছে 7টা সেমিস্টারের জন্য তোমার লাগছে, তো তার মধ্যে থেকে ধরো আমি ধরলাম পার সেমিস্টারে 50,000 করে তোমাদের লাগবে, তো 5×7 = 35, মানে 3.5 লাখ টাকার তোমার লোনটা রয়েছে, ঠিক আছে। তো যখন সেকেন্ড সেম চলছে, সেকেন্ড সেমের টাইমে তুমি 50,000 টাকা নিলে, ঠিক আছে, 50,000 টাকা তুমি নিলে, তো এই যে 50,000 টাকা এইটার উপরে আমি ধরো এই 10 থেকে 11 আমি বলছি না, ধরো আমি একটা ফিক্স ধরলাম 10.5, ঠিক আছে, 10.5। আশা করি এই মানে এই ম্যাটারটা আমি বোঝাতে পেরেছি যে এর মধ্যে কোনটা হবে, ব্যাংক হিসাবে এটা ভ্যারি করে, আমি একটা বোঝানোর খাতিরে ধরে নিলাম এইটা, ঠিক আছে। তো এই যে 50,000 টাকা এর উপরে 10.5% ইন্টারেস্ট যেটা হয় সেইটা তোমাকে নেক্সট 6 মান্থ পেমেন্ট করতে হবে, বা 6 মান্থ বলা ভুল, নেক্সট যে টাকা তুমি আবার যখন নেবে মানে থার্ড সেমে পেমেন্ট তার আগে পর্যন্ত যত মাস হচ্ছে সেই মাসটা তোমাকে এই 50,000 টাকা 10.5% হিসাবে যা হয় সেই পরিমাণ টাকা তোমাকে প্রতি মাসে হিসাবে দিয়ে দিয়ে যেতে হবে। যখনই আবার থার্ড সেমিস্টারের আরও 50,000 টাকা নিয়ে নিলে, তার মানে তোমার টোটাল কত টাকা নেওয়া হলো, টোটাল নেওয়া হলো তোমার 1 লাখ। তো তখন তোমার এই 1 লাখ টাকার উপরে 10.5% ইন্টারেস্ট হিসাবে তোমার আবার ইন্টারেস্টটা লাগবে নেক্সট পেমেন্ট হওয়ার আগে পর্যন্ত। তো এইভাবে সুদটা ক্যালকুলেট হবে এবং সেই মতন তোমাকে দিতে হবে। পুরো যে টাকাটা মানে এই 3.5 লাখ টাকা নিয়েছো মানে 3.5 লাখ টাকার 10.5% হিসাবে দিতে হবে এমনটা নয়, তুমি যেটা নেবে সেটার উপরে যে পরিমাণ সুদে তোমার লোনটা স্যাংশন হয়েছে সেই পরিমাণ সুদটা তোমাকে দিতে হবে নেক্সট পেমেন্ট নেওয়ার আগে পর্যন্ত। যেই নেক্সট পেমেন্ট নিয়ে নিলে তখন আবার আগেরটা প্লাস এইটা জুড়ে মোট যেটা হচ্ছে সেই অ্যামাউন্টের উপর তোমার সুদ হবে। তো এইভাবে জিনিসটা ক্যালকুলেট হবে। ওকে, তো এখানে তুমি একদম পুরো টাকাটা নেওয়া পর্যন্ত শুধু সুদটুকু পেমেন্ট করে করে গেলে, দেন আফটার 4 ইয়ার্স মানে তোমার যখন পুরো কোর্স কমপ্লিট হয়ে গেল তারপরে এই সুদটুকু তো তোমাকে দিতে হচ্ছেই, তার পাশাপাশি তখন তোমার প্রিন্সিপাল যে অ্যামাউন্টটা রয়েছে, প্রিন্সিপাল যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটাও কিন্তু তোমাকে তার সাথে অ্যাড হবে, কারণ এরপর তো তোমাকে রিপেমেন্ট করতে হবে। তোমার তো কোর্স পেরিয়ে গিয়েছে, এবার তুমি চাকরি পেয়েছো কি পাওনি তাতে সেটা ব্যাংকের দেখার দরকার নেই, তোমাকে পেমেন্ট তোমাকে করতে হবে। এবার 15 বছর সময় দেওয়া হবে, তবে এখানে আমি বা ব্যাংক থেকেও তোমাদেরকে দেখবে এই কথাটা বলে দেবে যে অত বছর টেনো না শুধু শুধু, কারণ একই বুঝতে পারছো 10.5 বা 11 যেটাই হোক না কেন মানে কতটা অ্যামাউন্ট হচ্ছে, তো যত বেশি দিন টানবে তত বেশি টাকা তোমাকে দিয়ে রাখতে হবে, যদিও ফেরত পেয়ে যাবে কিন্তু দিতে তো হবে। তো চেষ্টা করবে এটা মোটামুটি কোর্স শেষ করার 6-7 বছরের মধ্যে শোধ করে দেওয়ার, যেমনভাবে হোক, ঠিক আছে, শোধটা করে দেওয়ার। এতে কী হবে, নিজের মানে সুবিধা আর কি, তা না হলে নিজের অনেকটা বড় প্রবলেম হবে। এবার
আসবো, ওই যে বলেছিলাম এক্সট্রা অ্যামাউন্ট বা হোস্টেল চার্জেসটা কেন ইনক্লুড করবে না, কারণ হচ্ছে বুঝতে পারছো জিনিসটা কীরকম কমপ্লেক্স হয়েছে এবং এতটা পরিমাণ সুদ তোমাকে দিতে হচ্ছে। তো তুমি যদি এখানে হোস্টেল চার্জটাকেও ইনক্লুড করো তাহলে তোমার টোটাল অ্যামাউন্টটা কোথায় যে গিয়ে দাঁড়াবে আর তোমার ইন্টারেস্টগুলোই বা কোথায় গিয়ে দাঁড়াবে, এবং আফটার 4 ইয়ার্স তোমার রিপেমেন্টটার সময়তে তোমাকে কতটা করে দিতে হবে আশা করি বুঝতে পারছো। তো এই জন্যই বললাম হোস্টেল চার্জটা যেমনই হোক চেষ্টা করবে হোস্টেল চার্জ নিজে দেওয়ার, বাকি কোর্স ফিসটুকুই শুধু এখানে অ্যাড করার চেষ্টা করবে, কোনো এক্সট্রা অ্যামাউন্ট না দেওয়াটাই আমি রেকমেন্ড করব। এই কারণেই বললাম, আশা করি আর বলতে হবে না, কারণ এই বিষয়টা যদি কেউ বুঝে যাও তাহলেই সে এই অ্যান্সারটা পেয়ে যাবে যে হোস্টেল চার্জ কেন ইনক্লুড করবে না। হ্যাঁ, এবার এরপরেও যদি কেউ রাজি থাকো দেন ওয়েল অ্যান্ড গুড, তুমি চাইলে অ্যাড করতে পারো, মানে রুলস হিসাবে তুমি অ্যাড করতে পারো, কোনো অসুবিধার কিন্তু কিছু নেই। ওকে, এবার আমি মানে আমার বিষয়গুলোতে আসবো যে আমার কি হয় না হয়, কিভাবে কি কাজ করে আমি বিষয়টা বলবো, তবে তার আগে ওভারঅল সব জিনিসগুলোকে তো ক্লিয়ার করে দেওয়াটা দরকার। তো এরপরে যেটা আসবো, তুমি এই যে পেমেন্টটা এটা হবে কি করে, দেখো যখন তোমাদের ডেট দেবে, ধরো ফর এক্সাম্পল তোমাদের এই যে সেকেন্ড সেমিস্টার, আমি এখানে ম্যাকআউটদের কথা বলছি, ম্যাকআউটের অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজের যে সমস্ত কোর্সগুলো রয়েছে সেই কোর্সে যারা ভর্তি হয়েছে তাদের উদ্দেশ্যে যদি বলি, দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে এক্সাম, তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম মোটামুটি ধরে রাখো জানুয়ারি টু ফেব্রুয়ারির দিক করে হবে, ঠিক আছে, এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে এক্সাম সেই সেকেন্ড সেমিস্টারের এক্সাম হবে মে থেকে জুন নাগাদ, ঠিক আছে। তো যেটার জন্য তোমাদের যে সেকেন্ড সেমের পেমেন্ট এটা কিন্তু তোমাদেরকে করে দিতে হবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে, কারণ আশা করি প্রত্যেককে জানো, যদি না জেনে থাকো তারা জেনে নাও যে ফিজ পেমেন্ট সেমিস্টারে সেটা সেমিস্টার পেরোনোর পরে নয়, সেটা সেমিস্টারের শুরুতে করতে হয়। তো এই যে ফার্স্ট সেমিস্টারের পেমেন্ট তোমরা অ্যাডমিশনের টাইমে দিয়ে দিচ্ছ ফার্স্ট সেম শুরু হওয়ার আগেই, ঠিক তেমনভাবে সেকেন্ড সেমের যখন শুরু হচ্ছে, ফার্স্ট সেম ধরো শেষ হলো ফেব্রুয়ারিতে, তো ফেব্রুয়ারিতেই তোমাদেরকে সেকেন্ড সেমের পেমেন্ট করে দিতে হবে, মানে সেকেন্ড সেম শুরু হওয়ার আগে, শুরু মিনস পরীক্ষা শুরু না, ক্লাস শুরু, ঠিক আছে। তো পেমেন্ট করে দিতে হবে, তো এই ফেব্রুয়ারি থেকে মার্চ মাস নাগাদ নাগাদ করে তোমাদেরকে পেমেন্টটা করতে হবে, কলেজ থেকে নোটিশ দিয়ে দেবে, নোটিশে বলা থাকবে যে কবে লাস্ট ডেট, যদি লাস্ট ডেট পেরিয়ে যায় সেক্ষেত্রে ফাইন কত কী লাগবে, এরকম যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো সব নোটিশে বলা থাকবে। তো যদিও আমি এখানে একটা জিনিস বলে দিই, স্টুডেন্ট ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য কোনো ফাইন লাগে না, তোমাদের যদি একটু আধটু লেট হয় 10 দিন 15 দিন বা 1 মাস যদি লেট হয় তোমাদের সেক্ষেত্রে ফাইন লাগে না, যারা নর্মাল পেমেন্ট করবে কার্ডে হোক বা অনলাইনে হোক বা ক্যাশে হোক তাদের ফাইনটা লাগে, কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড হোল্ডারদের ফাইন লাগে না নর্মালি। এবার কলেজের সাথে সেটা কথা বলতে হবে, কারণ কলেজ যদি তোমাকে সেই কনসেশনটুকুও না করে সেটা কিছু করার নেই, তখন ফাইন ভরতে হবে, কিন্তু ন্যাচারালি মানে ফাইন এখানে দিতে হয় না। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ নাগাদ করে তোমাদের পেমেন্টটা দরকার হবে। তো এই ফেব্রুয়ারি মার্চ নাগাদ করে তোমাকে যেটা করতে হবে, কলেজে তোমাকে যেতে হবে, কলেজে গিয়ে তোমাকে বলতে হবে, কলেজে যারা একাডেমিক সেকশনে আছে সেখানে গিয়ে তোমাকে বলতে হবে যে স্যার আমার একটা ডিমান্ড লেটার লাগবে। ডিমান্ড লেটার জিনিসটা কি, ডিমান্ড মিনস হচ্ছে বুঝতেই পারছো যে কিছু ডিমান্ড করা। তো ডিমান্ড লেটারটার মধ্যে তোমার মেনশন থাকবে কি কি জিনিস, তোমার নাম লেখা থাকবে, তোমার কলেজ রোল নাম্বার লেখা থাকবে, এবং তোমার যে সেমিস্টার চলছে মানে যে সেমিস্টারে পেমেন্টটা করবে সেই সেমিস্টারের যেটা ফিজ সেই ফিজটাকে লেখা থাকবে। আগে তো একটা বোনাফাইড ছিল, বোনাফাইডে ওভারঅল টোটাল ফি স্ট্রাকচার দেওয়া ছিল, কিন্তু ডিমান্ড লেটারে শুধুমাত্র একটা সেমিস্টারে দেওয়া থাকবে। কোন সেমিস্টার সেটা, যে সেমিস্টারে পেমেন্ট করতে চাইছো, যদি সেকেন্ডের হয় সেকেন্ড সেমিস্টারে, যদি থার্ড সেমের হয় থার্ড সেমিস্টারে, যে সেমিস্টারে পেমেন্ট করবে সেই সেমিস্টারের ফিজটুকু ওখানে বলা থাকবে যে এই সেমিস্টার পারপাস এত ফিজ রয়েছে। কেউ যদি হোস্টেল চার্জও ইনক্লুড করো তার হোস্টেল চার্জটাও ওখানে মেনশন থাকবে, যাদের হোস্টেল মানে এখানে অ্যাড করছো না তাদের শুধু জাস্ট কলেজের ফিজটুকু দেওয়া থাকবে, নিচে প্রিন্সিপাল স্যারের সই স্ট্যাম্প থাকবে, এবং অ্যাজ ইউজুয়াল তোমাদের সাইডে কলেজের ব্যাঙ্ক ডিটেলস দেওয়া থাকবে। এবার ওই যে ডিমান্ড লেটারটা ওইটা নিয়ে তুমি ব্যাঙ্কে চলে যাবে, যে ব্যাঙ্কে তোমার লোনটা স্যাংশন হয়েছে, ব্যাঙ্কে গিয়ে আরও বেশ কিছু ডকুমেন্টস চাইতে পারে, ওটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ভ্যারি করে। আমার কী কী ডকুমেন্টস লাগে আমি বলে দিচ্ছি, যখন আমার সেকশনটাতে আসবো আমি বলে দেবো। তো ব্যাঙ্কে গেলে ওই ডিমান্ড লেটারটা জমা দিলে ব্যাঙ্কে, দেন মোটামুটি যেদিন জমা দেবে তার 7 থেকে 10 দিনের মধ্যেই তোমার যে টাকাটা মানে যে পরিমাণ টাকা ওই ডিমান্ড লেটারের মধ্যে লেখা আছে সেই পরিমাণ টাকা তোমার ওই লোনের অ্যাকাউন্টটার থেকে তোমার ব্যাংক কলেজের যে ব্যাংক অ্যাকাউন্ট যেটা ওই ডিমান্ড লেটারের মধ্যেই দেওয়া আছে সেই ব্যাংকে চলে যাবে। মানে তুমি এখানে হাতে টাকা পাবে না। এই কারণেই বলেছি এখানে কোনো ওই ল্যাপটপ কিনতে পারবে, হ্যান্ড কিনতে পারবে, ত্যান কিনতে পারবে, যারা বলে ওরা সব জানে না, ফালতু জিনিস, শুধু ওই 2-4টে ভিউজের জন্যই যা করে। আলটিমেটলি এখানে এই সমস্ত জিনিসগুলো হয় না, এখানে তুমি নিজেই টাকাটা দেখতে পাবে না, তোমার টাকা একদম ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়ে যাবে, যে জন্য ওই সমস্ত জিনিসগুলো হয় না। তো এটা হচ্ছে আমাদের নিয়ম স্টুডেন্ট ক্রেডিট কার্ডের থ্রু পেমেন্ট করা। ওকে, আর তুমি যখন যে পেমেন্টগুলো করবে মানে এই ইন্টারেস্ট পেমেন্টটা বলো, বা তুমি যদি চাইলে এই যে বললাম না যে প্রিন্সিপাল অ্যামাউন্টটাও চাইলে তুমি দিতে পারো ইন্টারেস্টের সাথে সাথে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। ইন্টারেস্টটা তো দিতে হবেই, সাথে প্রিন্সিপাল অ্যামাউন্টটা চাইলে কেউ দিতে পারো যাতে পরে প্রেসারটা কমে, সেটার জন্য
তো তোমরা এই পেমেন্টগুলো কিভাবে করবে, এটা কিছুই না, তোমরা যে ব্যাংকে অ্যাকাউন্টটা রয়েছে মানে যে ব্যাংক থেকে স্যাংশন রয়েছে তোমরা চাইলে সেই ব্যাংকে যেতে পারো, অথবা সেই ব্যাংকের যে সিএসপি আছে মানে কাস্টমার সার্ভিস পয়েন্ট, গ্রাহক সেবা কেন্দ্র, তো সেখান থেকেও তুমি চাইলে পেমেন্টগুলো কিন্তু করতে পারো, অথবা নিজেও অনলাইনেও করা যায়, তবে আমি অনলাইনটাকে খুব একটা প্রেফার করবো না, হয় সিএসপিতে গিয়ে করবে, আদারওয়াইজ মেন ব্যাংকে গিয়ে পরেই তুমি পেমেন্টগুলো করবে, রিপেমেন্টগুলো, ঠিক আছে, মানে ইন্টারেস্টটা দেওয়া বলো বা প্রিন্সিপাল অ্যামাউন্ট বলো এগুলো। ওকে, তো এটা হচ্ছে টোটাল ওভারঅল তোমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে স্কিমটা বা বিষয়টা সেটার উপর মানে ডিটেলসে একটা ইনফরমেশান। আশা করছি আর কিছু তোমাদের এই হিসাবে জানার নেই, এখনও কিছু জিনিসের উত্তর দেব, তবে এরপর আমি আসবো আমার সেকশনটাতে, যে আমার কত কী লাগছে, আমার কী ব্যাপার স্যাপার রয়েছে, কী কী করতে হয় না করতে হয় সেটাতে, তারপর কিছু আসবো কমন ডাউটসের, যেগুলো আমি প্রিভিয়াস ইয়ারের যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ভিডিওটা দিয়েছিলাম সেখানের কমেন্ট সেকশন থেকে যে কমেন্টসগুলো পেয়েছি সেই কমেন্টসগুলো আমি তোমাদেরকেও মানে রিপ্লাইটা দিয়ে দেবো, কারণ যেগুলো আমি দেখলাম যে হ্যাঁ এগুলো বলাটা উচিত সেটা রিপ্লাইটা দিয়ে দেবো। ওকে, তো দেখো আমার ক্ষেত্রে তো আমি অলরেডি বলেইছি আমার এসবিআইতে হয়েছে এবং 3,79,000 টাকা আমার লোনের অ্যামাউন্ট রয়েছে, যেটার ইন্টারেস্ট আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে নেই, হয় 10.45 কিংবা 65, দুটোর যে কোনো একটা। তো আমার ফার্স্ট যখন আমি পেমেন্ট নিয়েছিলাম মানে আমার ওই 52,000-এর মতন নেওয়ার হয়েছিল আর কি, মানে ওই ফিজেরই আর কি, তো 52,000-এর মতন, তারপর মাঝে প্রায় 4 মাসের মতন গ্যাপ ছিল নেক্সট পেমেন্ট নেওয়ার জন্য, মানে নেওয়ার ইয়ের জন্য। তো তখন এই যে 4টে মাস তখন আমাকে 52,000-এর 10.65% আমাকে ইন্টারেস্ট দিতে হয়েছিল, এবং অ্যামাউন্টটা ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, ওই অ্যারাউন্ড 450 থেকে 500-এর মধ্যেই ছিল অ্যামাউন্টটা। তো এই পরিমাণ টাকাটা আমাকে পেমেন্ট করতে হচ্ছিলো। দেন যখনই আমি আবার টাকা নিলাম, আবার 52,000 নিলাম, গিয়ে টোটাল অ্যামাউন্ট দাঁড়ালো 1,04,000-এর মতন। তো তখন আমাকে আবার নেক্সট পেমেন্ট করার ছিল বোধহয় 5 মান্থস পর। তো এই যে মাঝের টাইমটা, এই মাঝের টাইমটাতে কিন্তু আমাকে পেমেন্ট করতে হতো, তখন আমার টোটাল আর 52,000 নয়, তখন এইটা, এবার এইটার উপরে 10.65% ইন্টারেস্ট হবে। তো তখন আমার কাটতো ওই অ্যারাউন্ড 950 টাকার মতন, ঠিক আছে, 950 টাকার মতন আমার কাটতো, এইভাবে সো অন করে আমার চলছে। ওই তারপরে বোধহয় 1300 না 1350, তারপরে 1800, 1850 এরকম করে, মানে ব্যাটারটা তো আমি বুঝিয়ে দিয়েছি যে যখন যে পেমেন্ট হলো সেইটাকে শুধু অ্যাড হয়ে পুরোটার হবে, এইভাবে ইন্টারেস্টটা তোমার যাবে। নেক্সট এবার যদি আমি বলি যে আমার কি কি ডকুমেন্টস দিতে হয় যখন আমার পেমেন্টের প্রয়োজন পড়ে, তো তখন অ্যাজ ইউজুয়াল ডিমান্ড লেটার সেটা প্রয়োজন পড়বেই, ডিমান্ড লেটারটা লাগে। তারপরে যেটা লাগে, যে সেমিস্টারের পেমেন্ট করতে চাইছি, ঠিক আছে, যে সেমিস্টারে পেমেন্ট করতে চাইছি তার আগের সেমিস্টারটা কোনো একটা প্রুফ দিতে হবে, সেটা হতে পারে সেটা রেজাল্ট বা হতে পারে সেটা অ্যাডমিট কার্ড, মানে পরীক্ষার অ্যাডমিট কার্ড, ঠিক আছে, পরীক্ষার অ্যাডমিট কার্ডটা সেটা মানে কারেন্টের। তো দুটোর যে কোনো একটা, ফর এক্সাম্পল ধরো আমার 4th সেমের ফিজ আমাকে পেমেন্ট, হ্যাঁ 4th সেমের ধরো আমাকে ফিজ পেমেন্ট করতে হবে, তো সেটার জন্য হয় আমাকে 3rd সেমের রেজাল্ট দিতে হবে, অথবা আমাকে দিতে হবে 3rd সেমের অ্যাডমিট কার্ড, যে হ্যাঁ আমি 3rd সেমের ফাইনাল এক্সামটা আমি দিলাম। এবার এখানে অ্যাজ ইউজুয়াল আমাকে অ্যাডমিট কার্ডটাই দেওয়ার মানে দিতে হয়, তার কারণ হচ্ছে রেজাল্ট আমি তো আগেই বললাম যে পেমেন্ট আমাদেরকে শুরুতেই করে দিতে হয়, তো 4th সেম শুরুর আগেই পেমেন্ট করে দিতে হয়, তো ততদিনে রেজাল্ট দেয় না, ওই জন্য যখনই 3rd সেমের এক্সাম হয়ে গেল সেই এক্সামের যে অ্যাডমিট কার্ডটা সেটাই আমি দিই, আমি রেজাল্টটা ন্যাচারালি দিই না। তো মানে দুটোর যে কোনো একটা, এর পাশাপাশি তার আগের সেমিস্টার মানে 4th সেমের যদি ফিজ পেমেন্ট করছি, তো এটা গেল আমার 3rd সেমের, ঠিক আছে, 3rd সেমের আমাকে এই ডিটেলসটা দিতে হচ্ছে, এবং সেকেন্ড সেমে যে আমার ফিজ পেমেন্ট হয়েছে সেইটার প্রুফ দিতে হবে, মানে আমার যে সেকেন্ড সেমের টাকা আমি দিয়েছি সেইটার একটা প্রমাণ দিতে হবে এটা। এবার তার সাথে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, যেটা আর কি লাগেই যে কোনো জিনিস করতে গেলে, সে একটা অ্যাপ্লিকেশান, হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশান। তো এই 4টে জিনিস আমাকে দিতে হয় ব্যাংকে আমি যখনই দিয়ে দিলাম মোটামুটি 4-5 দিন বা 7 দিনের মধ্যেই আমার অ্যামাউন্টটা আমার এই অ্যাকাউন্ট থেকে ব্যাংক, আমাদের কলেজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়, আমার কাছে মেলও চলে আসে। এবার সেই মেলের এগেনস্টে আমাকে যেটা করতে হয়, আমাদের ব্যাংকে যেতে হয়, ব্যাংকে গিয়ে একটা লেটার নিতে হয় ব্যাংক থেকে, সেটা হচ্ছে ডিসবার্সমেন্ট লেটার, ঠিক আছে, সেটাকে বলে ডিসবার্সমেন্ট লেটার। তো এই লেটারটা কি, এখানে কিছুই না, এখানে জাস্ট তোমার নাম লেখা থাকবে, তোমার কলেজের নাম লেখা থাকবে, তোমার এই যে টাকা ট্রান্সফারটা হয়েছে এই টাকা ট্রান্সফারের অ্যামাউন্ট লেখা থাকবে, টাকার ট্রান্সফারের ডেট এবং ট্রানজ্যাকশন আইডি, এই সমস্ত ডিটেলস লেখা থাকবে, এবং তারপরে ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের সই থাকবে, স্ট্যাম্প থাকবে, এগুলো থাকবে। এটা কি করবে, এইটা নিয়ে এবার যাবে তুমি তোমার কলেজে গিয়ে বলবে যে এই যে আমার পেমেন্ট হয়ে গিয়েছে, এই যে ব্যাংক থেকে কনফার্মেশনও দিয়ে দিয়েছে, তো এটার এগেনস্টে আমাকে এবার রিসিপ্টটা দিয়ে দিন, ফি রিসিপ্টটা, মানে তুমি যে পেমেন্ট করলে। দেখো যারা অনলাইনে পেমেন্ট করে মানে
স্টুডেন্ট ক্রেডিট কার্ড নয়, তারা তখনই সিস্টেম জেনারেটেড একটা রিসিপ্ট পেয়ে যায়, কিন্তু তোমার তো ওইভাবে হচ্ছে না, তোমার অন্যভাবে হচ্ছে। তো ওই জন্য তোমাকে কিন্তু দেখো রিসিপ্ট কিন্তু নিতে হবে, এতগুলো অ্যামাউন্টের জিনিস তো পরে গিয়ে কলেজ বলতেই পারে তুমি এটার টাকা দাওনি, তো তখন তো তোমাকে প্রমাণ করতে হবে, তখন তো তোমার ওই মেলটা বা এইটা তারা অ্যাকসেপ্ট বা অ্যাপ্রুভ নাও করতে পারে। তো সেটার জন্য তোমাকে ফি রিসিপ্ট কিন্তু নিতেই হবে, বাট ফি রিসিপ্টটা ওই জন্য এই ডিসবার্সমেন্ট লেটারটা নিয়ে কলেজে যাবে, বলবে স্যার এই যে পেমেন্ট হয়ে গিয়েছে। এবার এইখানে তো অনেক কলেজের অনেক প্রসেস থাকতে পারে, অনেক কলেজে বলতে পারে ওই যে কলেজের যে ব্যাংকের অ্যাকাউন্টটা দেওয়া আছে সেই ব্যাংকে যেতে বলতে পারে, যে ব্যাংকে ঢুকেছে কিনা চেক করে নিয়ে এসো, ভেরিফাইড লেখালেখি নিয়ে এসো এই লেটারটার উপরে, বা বলতে পারে একটা অ্যাপ্লিকেশন লেখো, সেই অ্যাপ্লিকেশনটার সাথে এইটা নিয়ে যাও, নিয়ে গিয়ে পরে ওই ব্যাংক থেকে ভেরিফাই করে নিয়ে এসো যে ব্যাংকে টাকাটা ঢুকেছে কিনা, মানে তোমার ব্যাংকে না কলেজের ব্যাংকে ভেরিফাইড করে নিয়ে এলে, এসে পরে তুমি জমা দিলে, তারপর তোমাকে রিসিপ্ট দিল। ওটা কলেজের বিষয়, ওটা তোমার নিজের কলেজে খবর নেবে কার কলেজের কি নিয়ম বা রুলস রেগুলেশন রয়েছে। তো এটা হচ্ছে বিষয়, আমার বিষয়টা গেল। এবার সাবসিডির বিষয়টাতে যদি আসি, যেগুলো আমি আমাদের পেয়েছিলাম আর কি ডাউটস বা কোয়ারিজ হিসাবে, সেটা হচ্ছে একজন বলেছিলে যে আমাদের সাবসিডিটা কখন থেকে পাবো, সাবসিডিটা সেটা কি পুরো আমাদের টাকা পেমেন্ট হয়ে যাওয়ার পর, মানে কারোর 8 বছর, কারোর 9 বছর, কারোর 10 বছর, যে যত বছর লাগাবে তারপরে সাবসিডি হিসাবে ফেরত পাবে, নাকি তার আগেই পাবে? তো এটার বিষয়ে বলি, দেখো আমি আগের বছর পর্যন্ত আমি নিজেও যেটা জানতাম সেটা হচ্ছে পুরো টাকা ফেরত দেওয়ার মানে ইয়ে করে দেওয়ার, রিপেমেন্ট করে দেওয়ার পর হয়তো পাবো, কিন্তু দেখছি যে না, আমার দেখলাম দুবার আমার সাবসিডি অলরেডি ঢুকে গিয়েছে, মানে যখনকার আমার স্যাংশন করা তারপর থেকে দুবার দেখলাম আমার সাবসিডি ঢুকে গিয়েছে। তো সেটার হিসাবে আমার যেটা মনে হয় সাবসিডিটা তোমার মানে এই সময়টাতেও তোমার ঢুকতে পারে, কোনো ইয়ের কিছু নেই, তবে হ্যাঁ পেয়ে যাবে এটুকু হচ্ছে কনফার্ম, কারণ ব্যাপারটা আমি ডাব্লিউবিএসসিসির থেকে কনফার্মেশনটা নিয়েছি যে এরকম কোনো ব্যাপার রয়েছে কিনা। তো ওনারাও বলেছে যে হ্যাঁ, তো সাবসিডি তোমরা পেয়ে যাবে, কিন্তু কখন পাবে সেটা আমি যেটুকু বুঝতে পারলাম হয়তো তোমার কোর্স চলাকালীনও তোমরা পেতে পারো, তবে হ্যাঁ প্রত্যেক মাসে মাসে যে পাবে এমনটা নয়। আমি যেমন দুবার যে সাবসিডিটা পেলাম সেটার মাঝের গ্যাপ প্রায় 2-2.5 মাসের, মানে ধরো জুন মাসে যদি আমি সাবসিডিটা পেয়ে থাকি একটা সাবসিডি, আবার এই এখনকার সময় করে আবার আরেকটা সাবসিডি পেলাম, তো এরকম করে আর কি। তো ওটার কোনো নির্দিষ্ট কোথাও বলা নেই যে কখন থেকে পাবো, ওটা তোমরা চাইলে তোমার ব্যাংকে জিজ্ঞাসাও করতে পারো যখন স্যাংশন হবে সেই টাইমেতে, তাহলেও ওনারা হয়তো বলে দিতে পারে, তবে আশা করি ওনারাও বলবে না, কারণ ওনাদের কাছেও এটার খবর থাকে না, ওটা তো উপরতলার থেকে রেগুলেট হয় না যে সাবসিডিটা ফেরত দেওয়াটা, তো ওটা ওনারাও সঠিকভাবে আমার মনে হয় না বলতে পারবে বলে, বাট তাও তোমরা চাইলে জিজ্ঞাসা করতে পারো। তবে আমার কাছের থেকে উত্তর এটাই যে হ্যাঁ আমি পেয়েছি, আপাতত দুবার সাবসিডি পেয়েছি, যেখানে আমার অলরেডি মানে ইন্টারেস্ট দেওয়া বলো বা প্রিন্সিপাল অ্যামাউন্ট কিছুটা বলো দেওয়া প্রায় হয়ে গেল আমার, প্রায় 12 থেকে 15 বার দেওয়া আমার হয়ে গিয়েছে অলরেডি। তো এখন আপাতত আমি দুবারই সাবসিডি কিন্তু আমি পেয়েছি। ওকে, এটা গেল। সেকেন্ড একটা ডাউটস আমি পেয়েছিলাম, সেটা বলছিলে যে দুটো এডুকেশনাল লোন ডিফারেন্ট ব্যাংক থেকে আমি নিতে পারি কিনা, মানে একটা কেউ চাইছো নর্মাল এডুকেশনাল লোন যেমন হয় সেই হিসাবেই নিতে, আর একটা চাইছো স্টুডেন্ট ক্রেডিট কার্ড। দেখো এই বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের ব্যাংকের উপর, কারণ দেখো তোমার যাবতীয় যা লোন বা যাবতীয় জিনিস সব কিন্তু তোমার যে প্যান কার্ড সেই প্যানের উপরে কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে, প্যান নাম্বারের উপর। এবং এখানে তোমরা হয়তো বা জানো না, একটা সিবিল স্কোর বলে একটা স্কোর হয় যেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের লোন দেওয়া হয়। এখন নর্মালি প্রত্যেকেরই সিবিল স্কোর একটা ভালো পজিশনেই থাকে, প্রায় 700-750-র উপরেই থাকে স্কোর, মানে এটা একটা রেঞ্জ থাকে। সিবিল স্কোর যার যত কম হবে তত সে কিন্তু লোন পাবে না। তো যদি তোমার মাল্টিপল লোন থাকে এবং তুমি প্রপারলি সেই লোনগুলোকে ঠিকঠাক টাইমে শোধ করবে না, তো তখন কিন্তু তোমার সিবিল স্কোর কিন্তু অনেক ডাউন হয়ে যাবে, বা সিবিল স্কোর যত ডাউন হয়ে যাবে তুমি ফিউচারেতে কিন্তু কোনো লোন আর পাবে না। তো ওই জন্য সিবিল স্কোরটাকেও তোমাদের মেনটেন করতে হবে, যেটার জন্য এত মাল্টিপল লোন হ্যান ত্যান এধার ওধার না নেওয়াটাই বেটার। এবং যখনই তুমি লোন নাও না কেন তোমার প্যান কার্ড কিন্তু মাস্ট, তো সমস্তটাই তোমার প্যানের উপর ডিপেন্ড করবে। এবার প্যান থেকে তোমার চেক করাও যাবে যে তোমার কোথায় কোন ব্যাংকে কী কী লোন চলছে, কত টাকার লোন চলছে। তো সেই জায়গাতে তোমার ডিফারেন্ট এডুকেশনাল লোন বা হ্যান ত্যান লোন এগুলোকে একসাথে প্যারালালভাবে চলবে কিনা এটা সঠিক আমার জানা নেই, তবে আমার মনে হয় হ্যাঁ তুমি চাইলে নিতে পারো, তুমি যদি ম্যানেজ করতে পারো এবং ঠিকঠাক পেমেন্ট করতে পারো, সিবিল স্কোরটাকেও বজায় রাখতে পারো, তো সেই জায়গায় তুমি মানে নিতে পারো। এরকম কোনো নিয়ম নেই যে তুমি ডাব্লিউবিএসসিসির আন্ডারে করলে আর অন্য কোনো লোন নিতে পারবে না, এমনটা নয়, চাইলে তুমি নিতে পারো। তবে আমি এখানে রেকমেন্ড করবো না, বা বিষয়গুলো একটু তোমরা ব্যাংকের সাথে কথোপকথন করে বা মানে ম্যাটারটাকে একটু দেখে নেবে। ওকে, আর সেরকম ডাউটস বলতে কিছু নেই। তোমাদের একজন বলেছিল ইন্টারেস্ট কবে থেকে দিতে হবে, যেটা তো আমি অলরেডি ক্লিয়ার করিয়ে দিয়েছি যে ইন্টারেস্ট তোমার যখনই শুরু হয়ে গেল লোন নেওয়াটা, মানে একবার পেমেন্ট। হ্যাঁ দেখ, আচ্ছা এখানে হ্যাঁ জিনিসটা বলার আছে, সেটা হচ্ছে ধরো তোমার জুন মাসে তোমার লোনটা স্যাংশন হলো, কিন্তু তোমার ফার্স্ট যে পেমেন্ট মানে কলেজে ফার্স্ট পেমেন্ট দেওয়াটাই তুমি করলে হয়তো নভেম্বর মাসে, তো এই যে মাঝের যে মাসগুলো, এই মাসগুলোতেও কি তোমাকে ওই ইন্টারেস্টটা পেমেন্ট করতে হবে?
অ্যান্সার হচ্ছে, যদি একটু টেকনিক্যালি তোমরা ভাবো তাহলেই অ্যান্সার পেয়ে যাবে। অ্যান্সার হচ্ছে যে না। তার কারণ কি, তোমার এই যে মাঝের মাসগুলো, এখানে কি তোমার কোনো টাকা কি তোমার নেওয়া হয়েছে? আমি তো অলরেডি বলেছি যে যে পরিমাণ টাকা নেবে সেইটার উপর সুদ হবে। তো এইখানের মধ্যে তো তোমার কোনো টাকা তো তোমার নেওয়া হয়নি, তাহলে তুমি সুদ কিসের দেবে, কিসের জন্য দেবে, বা কিসের উপরই বা দেবে? হবে না। তো ওই জন্য সুদ তখন দিতে হবে না। যখনই নভেম্বর মাসে তুমি আবার লোনের অ্যামাউন্ট, কিছুটা একটা অ্যামাউন্ট নিয়ে নিলে সেমিস্টার হিসেবে পেমেন্টের জন্য, বাস তারপর থেকে তোমার মেন শুরু হবে ইন্টারেস্ট দেওয়া। এরপর তো চলতেই থাকবে, যখনই আবার দরকার হবে সেটাও এর সাথে অ্যাড হয়ে যাবে এবং সেটার হোল টাকাটার উপর সুদ বসবে। তো এরকম করে তোমার আলটিমেটলি পুরো মানে ব্যাপারটা চলতে থাকবে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ডিটেলস। আশা করছি এত ডিটেলস ইনফরমেশন তোমরা কোথাও পাবে না, এটা আমি একদম 1000% সিওরিটি দিয়ে তোমাদেরকে আমি বলতে পারি। এবং এরপরেও তোমাদের ডাউটস বা কিছু কোয়ারিজ আছে বলে আমার মনে হয় না। মোটামুটি সমস্ত কিছু ডাউটসই আমি ক্লিয়ার করে দিয়েছি, বাট তারপরেও হয়তো কিছু ডাউটস তোমাদের থেকে গেলেও থেকে যেতে পারে। যদি থেকে যায়, যেগুলো আমি ক্লিয়ার করিনি বা এই ভিডিওর মধ্যে বলিনি, দেখো ভুলে যেতেই পারি, যেগুলো আমি পেয়েছিলাম আমি নোট ডাউন করে রেখেছিলাম এবং বলে দিয়েছি। তো যেগুলো মিস করে গেছি তোমরা সেটা চাইলে কমেন্ট করে জানাতে পারো। ওকে। ও হ্যাঁ, একটা মেজর জিনিস আমি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে একটা সিকিউরিটি ডিপোজিট। ঠিক আছে, সিকিউরিটি একটা জিনিস রাখতে হয়, এটা আমি মিস করে গিয়েছি জিনিসটা, দাঁড়াও আমি বলে দিচ্ছি। তো এই ব্যাপারটা কি, দেখো এইখানে এটা বিভিন্ন ব্যাংকের উপর ভ্যারি করে। ঠিক আছে, যে তোমার কোনো কিছু তারা সিকিউরিটি ডিপোজিট নিয়ে রাখবে কিনা, তোমাকে যে একটা অ্যামাউন্টের লোন দিচ্ছে সেই লোনটার জন্য তারা কোনো একটা সিকিউরিটি ডিপোজিট রাখবে কিনা। আমি যদি এসবিআই এর কথা বলি, কারণ আমি এসবিআইটাতেই লোন রয়েছে এবং এসবিআইটার থেকেই আমি ইনফরমেশানগুলো এগুলো পেয়েছি, যেটা আমার মনে হয় সমস্ত এসবিআইতেই অ্যাপ্লিকেবল। বাকি কেউ যদি অন্য ব্যাংকের অ্যাপ্লাই করতে চাও, সেগুলো তারা তোমাদের ওই ব্যাংকের থেকে খবরগুলো নেবে। এসবিআই ব্যাংকে যেটা নিয়ম, সেটা হচ্ছে কেউ যদি আপ টু 4 lakhs পর্যন্ত লোন নাও, তো সেই জায়গায় তোমাকে কোনো সিকিউরিটি ডিপোজিট দিতে হবে না। কিন্তু তুমি যদি অ্যাভাব, ঠিক আছে, অ্যাভাব 4 lakhs হয়, তাহলে তোমাকে একটা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। এবার সিকিউরিটি ডিপোজিট বলতে কীরকম জিনিসটা, ব্যাপারটা হচ্ছে এইটাই যে তুমি যে পরিমাণ অ্যামাউন্টটা নিয়েছো সেটার এগেনস্টে তোমাকে একটা প্রুফ দিতে হবে যে হ্যাঁ আমার এই পরিমাণ আমার ব্যালেন্স রয়েছে। এবার সেটা তোমার কোনো এফডি হতে পারে, কোথাও যদি কোনো গোল্ডের কিছু যদি রাখা থাকে সেটা হতে পারে, বা কোথাও যদি কোনো কিছুর বিমা বা ইত্যাদি বিষয়টি করে থাকা, বা যদি কারোর কোনো জমি জায়গা থাকে সেগুলোর কাগজপত্র, এগুলো আর কি। মানে মোদ্দা কথা হচ্ছে, ধরো তুমি 5 লাখ টাকার একটা লোন নিয়েছো, তো সেক্ষেত্রে অ্যাজ পার এসবিআই গাইডলাইন্স তোমাকে কিন্তু সিকিউরিটি দিতে হবে। তো তোমার কাছে যে অলরেডি 5 লাখ টাকার কিছু মানে প্রপার্টি রয়েছে, সেটা এফডি হতে পারে, বা তোমাদের গোল্ড হতে পারে, বা তোমাদের ল্যান্ড হতে পারে, মানে জমি জায়গার হতে পারে, এই যে মানে যে কোনো একটা জিনিস, বা যদি দেখা যায় এফডিটার থেকে ফুল 5 লাখ টাকা হচ্ছে না, হয়তো 3 লাখ টাকা হচ্ছে, বাকি ল্যান্ড থেকে হয়তো 2 লাখ টাকা, তো তোমাকে তখন এফডি আর ল্যান্ড এই দুটোরই ডকুমেন্টস তোমাকে কিন্তু ব্যাংকে সাবমিট রাখতে হবে যে হ্যাঁ আমার কাছে কিন্তু 5 লাখ টাকার প্রপার্টি আমার রয়েছে। তো যদি ইনকেস আমি এই লোনটা শোধ করতে না পারি, তখন কিন্তু ব্যাংক তোমার ওগুলোকে ভাঙিয়ে পড়ে, তারা কিন্তু তাদের টাকা নিয়ে নেবে। তো এটাই হচ্ছে সিকিউরিটির ব্যাপার। তবে যদি তোমার 4 লাখসের নিচে হয়, যেমনটা আমার 4 লাখসের নিচে, তো এই ক্ষেত্রে কি করতে হয়েছিল, এই ক্ষেত্রে কোনো সিকিউরিটি রাখতে হয়নি, আমাকে জাস্ট দেখাতে হয়েছিল, মানে এগুলো জেরক্স দিতে হয়েছিল যে হ্যাঁ আমার কাছে জমি জায়গা আছে, বা আমার কাছে এই পরিমাণ টাকাটা আমার প্রপার্টি আছে, যে যদি আমি ইনকেস শোধ করতে না পারি তো তখন আমি এগুলোর থেকে ভাঙিয়ে দিতে পারবো। কিন্তু যখন তোমাদের 4 লাখের পেরিয়ে যাবে, তখনই তোমাদেরকে আর দেখালে চলবে না, তোমাদেরকে অরিজিনাল জিনিস জমা দিয়ে রাখতে হবে যে হ্যাঁ তুমি, তারা জমা রাখলো, এবার তুমি শোধ করো পুরোটা, তারপর তোমাকে আবার ওটা ফেরত দিয়ে দেবে। তো এটা এসবিআই এর ক্ষেত্রে। বাকি অন্যান্য ব্যাংকের কি নিয়ম বা কি রুলস রেগুলেশন আমার জানা নেই, এসবিআই এরটা আমি শুনেছিলাম, ওই জন্য আমি তোমাদেরকে এটা জানিয়ে দিলাম। আরেকটা যেটা মেজর জিনিস, সেটা হচ্ছে ব্যাকলগ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল জিনিস, যে দাদা আমাদের যদি কোনো ইয়ারে ব্যাক পেয়ে যায়, তো তাহলে কি আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন বন্ধ হয়ে যাবে? যেমনটা আমরা জানি এসবিএমসিএম বন্ধ হয়ে যায়, তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি বন্ধ হয়ে যাবে? দেখো এটার সিম্পল অ্যান্সার হচ্ছে ডিপেন্ডস করছে ব্যাংকের উপর। কিছু কিছু ব্যাংক আছে যারা বিশেষ করে প্রাইভেট যে ব্যাংকগুলো লাইক কানাড়া, এইচডিএফসি বা আমাদের অন্যান্য আরও যে প্রাইভেট ব্যাংকগুলো রয়েছে, তা মেনলি এই প্রবলেমটা করে যে ক্যান্ডিডেট যদি ব্যাক পেয়ে যায় তাহলে তার লোনটা রাখবো না, তার লোনটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। তবে গভর্নমেন্ট যে ব্যাংকগুলো রয়েছে লাইক এসবিআই বলো বা পাঞ্জাব ব্যাংক বলো, এই সমস্ত যে গভর্নমেন্ট স্পন্সার্ড ব্যাংকগুলো, এখানে খুব একটা প্রবলেম করে না, তবে কিছু কিছু ব্রাঞ্চে কিন্তু প্রবলেম করে। আমার যে অ্যাকাউন্টে আছে, মানে আমার যে ব্রাঞ্চে রয়েছে এসবিআই, সেই ব্রাঞ্চে এরকম কোনো প্রবলেম নেই, কিন্তু এসবিআইয়েরই অন্য কোনো ব্রাঞ্চে কিন্তু এই প্রবলেমটা থাকতে পারে। তো ওটা ডিপেন্ড করছে তোমার ব্যাংকের উপর। তো পারলে তুমি যখন ব্যাংকে কথা বলতে যাবে, মানে একদম ফার্স্ট স্টেজে অনলাইন অ্যাপ্লাইয়ের আগে, তখন চাইলে একবার জিনিসটাকে জেনে নিতে পারো যে স্যার যদিও আমার আসবে না, বাট ইনকেস যদি কোনো কারণে আমার যদি একটা সাবজেক্টে ব্যাক চলে আসে, তো তখন আমার লোনটা থাকবে। তো মানে বিষয়টা তুমি চাইলে
চাইলে একটু জেনে নিতে পারো, কারণ অনেক ব্যাংক আছে যারা কিন্তু লোনটাকে ক্যান্সেল করে দেয়। এবার বলতে পারো কেন ক্যান্সেল করবে, আমি কি পেমেন্ট করবো না? ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে তুমি ধরো একটা পেপারে ব্যাক পেয়েছো মানে কি, নিশ্চয়ই তুমি সেটাতে মানে অতটা পড়তে পারোনি বা অতটা তোমার নিশ্চয়ই সেই সাবজেক্টের প্রতি তোমার নলেজ নেই। এবার পরের যে কোনো একটা সেমিস্টার তুমি ব্যাক পাবে না তারও কোনো গ্যারান্টি নেই, ব্যাক পেতেই পারো। তো এরকম ব্যাক পেতে পেতে যদি তুমি যাও তাহলে যে তুমি পরের চাকরি পাবে তারও কোনো গ্যারান্টি নেই। এবার চাকরি না পেলে তুমি যে লোনটা শোধ করবে তার কি গ্যারান্টি আছে? তো কারণ দেখো এখানে ব্যাংক তোমার দিক ভাববে না, তারা তারা মানে তাদের নিজেদের দিক ভাববে যে আমরা পাবো কি পাবো না টাকাটা। তো তারা দেখছে যে তাহলে তো না পেতে পারি, তো ওই জন্য কিন্তু তারা ব্যাকলগ থাকলে সেটাকে ক্যান্সেল করে দেয়। এবার কিছু কিছু ব্যাংক আছে যারা 1 বছরের রিল্যাক্সেশন দেয়। তো তোমরা হয়তো বা জানবে যে যাদের ব্যাক থাকে, যখনই ব্যাক আসুক সেই ব্যাকটা তোমাদের নেক্সট ইয়ারেতে আবার একবার ক্লিয়ার করার সুযোগ থাকে। ফর এক্সাম্পল যদি কারোর ফার্স্ট সেমে ব্যাক থাকে, সেটা নেক্সট থার্ড সেমিস্টারে তোমরা আবার ওই সাবজেক্টটার এক্সাম দিতে পারো এবং ক্লিয়ার করার সুযোগ পাও। তো কিছু কিছু ব্যাংক এই 1 বছরের জন্য সুযোগটা দেয় যে তুমি যদি নেক্সট ইয়ারেতে ক্লিয়ার করে দাও তাহলে তোমার লোনটা থাকবে, কিন্তু যদি নেক্সট ইয়ারেও তোমার আবার ফের যদি ব্যাক আসে, যেটা অবভিয়াসলি আবার তুমি দিতে পারবে ফিফথ সেমে, কিন্তু ব্যাংক তখন আর সেটাকে অ্যালাউ করবে না। তারা 1 বছরের রিল্যাক্সেশন দিয়েছিল, তুমি পারোনি, তো তোমার লোনটা ক্যান্সেল। তো এরকম এগুলো ব্যাংক টু ব্যাংক কিন্তু ভ্যারি করে জিনিসটা, ঠিক আছে। আমার ব্রাঞ্চের ক্ষেত্রে, এসবিআইয়ের এই ব্রাঞ্চের ক্ষেত্রে এরকম প্রবলেম নেই, তাই আমি এটা বলে দিলাম। তবে আমি শুনেছি কানাড়া ব্যাংকের কিছু কিছু ব্রাঞ্চ এই প্রবলেমটা করে, এবং পাঞ্জাব ব্যাংকেরও কিছু কিছু ব্রাঞ্চ এই প্রবলেমটা করে, আমি শুনেছি এটা কিছু ক্যান্ডিডেটদের থেকে। তো অন্যান্য ব্যাংকও করতে পারে, আবার অনেক এই ব্যাংকগুলোরই অনেক ব্রাঞ্চে হয়তো নাও করতে পারে। তো এগুলো ডিপেন্ড করছে তোমাদের উপর। তবে চেষ্টা করবে ব্যাকলগ যাতে না আসে, কারণ ব্যাকলগ গেলে প্রথমত এসবিএমসিএম তোমার গেল পার্মানেন্টলি, এবং তার পাশাপাশি এইটাও একটা কিন্তু মানে ঝুলে থাকবে যে কি হবে না হবে। তো চেষ্টা করবে ব্যাক না আসার। ওকে, এই দুটো মেজর জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, তো এগুলো আমি ক্লিয়ার করে দিলাম। আর এর বাইরে আর সেরকম তোমাদের কিছু ইনফরমেশান বা ব্যাপার স্যাপার দেওয়ার কিছু নেই। আরেকটা জিনিস যেটা মনে পড়ছে, যে তোমাদেরকে মানে অনেকে জিজ্ঞাসা করতে পারো যে ওই যে ইন্টারেস্টটা যেটা আমি বললাম যে এন্টায়ার কোর্স জুড়ে মানে 4 বছর জুড়ে তোমাদেরকে পেমেন্ট করতে হবে, সেটা কেন করতে হবে? দেখো তোমাদের যখন লোনটা হবে, ধরো আমার এই যে 3,79,000 টাকার যে লোন, তো আমি 80 ধরলাম, তো 3,80,000 টাকার যে লোন, এইটা মানে হচ্ছে তোমার তখন কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, ঠিক আছে। নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, যে অ্যাকাউন্টের ভ্যালু হচ্ছে এটা মানে সেই অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা আছে, এর থেকে বেশি টাকা সেই অ্যাকাউন্টে ধরবে না বা ঢুকবে না, ঠিক আছে। এবার তুমি যখনই একটা পেমেন্ট নিলে, ধরো তুমি 80,000 টাকার পেমেন্ট নিলে, ঠিক আছে, 80,000 টাকার পেমেন্ট তুমি নিলে সেমিস্টার ফিজ হিসেবে, তাহলে এখন এখানে আর ব্যালেন্স আছে হচ্ছে 3,00,000 টাকা, ঠিক আছে, 3,00,000 টাকা। এবার প্রত্যেক মাসে মাসে যে ইন্টারেস্টটা মানে যে পরিমাণ ইন্টারেস্ট, এটার ওই যে পরিমাণে তোমার ইন্টারেস্ট হিসাবে হয়েছে সেই যে ইন্টারেস্টটা, আমি যদি এখানে এক্সাম্পল স্বরূপ ধরি আমার ইন্টারেস্ট 500 টাকা, তো তোমার কিন্তু প্রতি মাসে এই 3,00,000 থেকে কিন্তু 500 টাকা করে কাটতে কাটতে যাবে, ঠিক আছে, 500 টাকা করে কাটতে কাটতে যাবে। আবার যখন তোমার পেমেন্টের দরকার হলো 50,000 টাকা, আবার 50,000 টাকা মাইনাস হলো, দেন আবার অ্যামাউন্টটা বেড়ে তখন 1,000 টাকা হয়ে গেল, সুদ হিসাবে 1,000 টাকা তোমার কাটতে কাটতে যাবে, এইভাবে কিন্তু কাটতে কাটতে যাবে। এবার তুমি যদি এই টাকাগুলো ফেরত না দাও, তাহলে তুমি এইখানের এই যে অ্যামাউন্টটা বসিয়েছিলে, এটা তো তুমি শুধু কোর্স ফিটাই বসিয়েছিলে, তো কোর্স ফিট থেকে তোমার যদি ইন্টারেস্ট স্বরূপ এগুলো যদি কেটে নেয়, তো তোমার শেষ দিকে একদম লাস্টের 2টো সেমিস্টার বা লাস্টের একটা সেমিস্টারে গিয়ে দেখবে তোমার তখন অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে 0, কিন্তু তোমাকে এখনও একটা সেমিস্টারে পেমেন্ট করতে হবে। কেন এরকমটা হয়েছে? কারণ তুমি ইন্টারেস্টগুলো দাওনি, তো ওই জন্য তোমাকে ইন্টারেস্টটা পেমেন্ট করে করে যেতেই হবে। এই মাঝের যে মূলধনটা যেটা, সেইটা তোমাকে না পেমেন্ট করলেও চলবে, কারণ এটা তো তোমার মেন অ্যাকাউন্টের অ্যাড করাই আছে, মানে এটাকে তুমি ইনক্লুড করেছো, কিন্তু এগুলোকে তো তুমি ইনক্লুড করোনি, যে জন্য। এবার যদি অনেকে বুদ্ধি খাটিয়ে ভাবো যে তাহলে আমি এগুলোকে আগে থেকে ইনক্লুড করে রাখবো, দেখো বুদ্ধি খাটানোর কিছু নেই, তুমি যদি ইনক্লুড করো তখন তোমারই আবার এক্সট্রা সুদ বেড়ে যাবে, কারণ যেহেতু তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এবং নর্মাল ব্যাংক মানে লোন হিসাবে হচ্ছে, তো নিজেদেরই ক্ষতি। তো ওই সকল করতে যেও না, প্রত্যেক মাসে মাসে যেটা সুদ হয় সেটা তোমরা দিতে থাকবে। এবার হ্যাঁ, 1-2 মাস স্কিপ করে সেই 2 মান্থের একসাথে তুমি পেমেন্টটা চাইলে করতে পারো, ওটা করতে পারো। ওই যেমনটা বললাম, এক মাস প্রত্যেক মাসে 500 করে জায়গায় 3 মাস অন্তর 1,500 টাকা করে, সেই ব্যাপারটা একই দাঁড়াচ্ছে, তো ওটা চাইলে তোমরা করতে পারো। ওকে, মানে মেন জিনিসটা হচ্ছে তোমার এই পরিমাণ অ্যামাউন্টের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। এবার এই অ্যাকাউন্ট থেকে তোমার কাটতে কাটতে যাবে জিনিসগুলো, যেটার একটা প্রপার অ্যাকাউন্ট নাম্বার থাকবে, একটা আইএফএসসি কোড থাকবে, সমস্ত কিছু থাকবে। তো এইভাবে জিনিসটা হয়। ওকে, তো আশা করছি আর সেরকম পয়েন্টস কিছু নেই যেগুলো বলার, বা আমার এই মুহূর্তে মনেও পড়ছে না। এর বাইরেও যদি কিছু থেকে থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে তোমরা জানাবে। আর যেটা বারবার বলছি, গ্যারান্টি সহকারে বলতে পারি এত ইনফরমেশান তুমি কোথাও পাবে না। হ্যাঁ, লেন্থ অনেক বড়, বাট এত ইনফরমেশান তুমি পাবে না। তো
অবশ্যই যারা এখনও পর্যন্ত লাইক করোনি ভিডিওটাতে একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে ক্লিক করে অলেতে সেট করে রাখবে এবং এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেককে এই ইনফরমেশনগুলো পেতে পারে, এত যে ডিটেলস ইনফরমেশন এগুলো যাতে তারা পেতে পারে এবং তাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন অ্যাপ্রুভাল পেতে কোনো প্রবলেম যাতে না হয়। আর বাস, যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলোতে আরে জয়েন টয়েন হয়ে যাবে, ওখানেও তোমরা বিভিন্ন খবরাখবর পেতে থাকবে, সব লিঙ্ক আরে সব ডিসক্রিপশান বক্সে পিন কমেন্টারে দিয়ে রেখেছি, ঠিক আছে? আর বেশি কিছু বলার নেই, আর বলতে ভালোও লাগছে না, তো চলো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।